উপস্থিত যারা আমাদের আজকের এই ওয়েবিনার দেখছেন, তাদের সকলকে নমস্কার, আদাব। আজকের যে ওয়েবিনার, এটা প্যানেল আলোচনা, প্যানেল ডিসকাশন। এটা শুরু হয়েছে 9 তারিখ থেকে। 9 তারিখে একটা হয়েছে, আজকে তার দ্বিতীয় দফা 12 তারিখ। আসলে আমাদের এখানে এই টানা ওয়েবিনার চলছে, সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রায় 24টা মতন ওয়েবিনার সংগঠিত করতে পেরেছি। এখানে সমসাময়িক নানান বিষয় নিয়ে, উন্নয়নমূলক কাজ নিয়ে, গণতন্ত্র, সিভিল সোসাইটি, কোভিড-19, স্বাস্থ্য, শিক্ষা, নানান সমসাময়িক বিষয় নিয়ে এখানে আলোচনা চলছেন এবং খুবই বিদগ্ধ মানুষজন তারা আসছেন, বলছেন তাদের নিজস্ব অভিজ্ঞতার কথাও বলছেন। সমবায় নিয়ে আলোচনা হয়েছে, সমবায়ী মন নিয়ে আলোচনা হয়েছে, বাঙালির নাট্য চর্চা নিয়ে আলোচনা হয়েছে। এরকম চলতেই থাকবে। আজকের আলোচনাটা মূলত আমি আরেকবার বলি, আগের দিনও বলেছি যে আমাদের এখানে গত 16ই সেপ্টেম্বর এবং 12ই অক্টোবর, 16ই সেপ্টেম্বর হয়েছিল তৃণমূল স্তরে গণতন্ত্রের অনুশীলন, আর 12ই অক্টোবর হয়েছিল সিভিল সোসাইটি কি ও কেন। এই দুটি আলোচনাতেই মূল বক্তব্য এবং আমাদের কাছে খুব শিক্ষণীয় বক্তব্য রেখেছিলেন ডক্টর অশোক সরকার। মূল বক্তব্য উনি রেখেছিলেন এবং তারপরে তাই নিয়ে অনেক প্রশ্নও এসেছিল, আরো প্রশ্ন তার পরবর্তীকালেও এসেছিল। আমরা তখন বলেছিলাম যে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে তো একদিনে আলোচনা শেষ করা যাবে না, সুতরাং আমরা 3 দিন সময় দিচ্ছি, রাখা হলো। এই 3 দিন ধরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আজকে তার দ্বিতীয় দিন। গত 9 তারিখে তৃণমূল স্তরে গণতন্ত্র, তার অনুশীলন, তার নানান প্রশ্ন, তার সমস্যা ইত্যাদিগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। তার এখনো 2-3টে প্রশ্ন বাকি রয়ে গেছে, তো সেগুলো আলোচনা হবে। তারপরে সিভিল সোসাইটি নিয়ে আরো প্রায় 15-16টা প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আজকের আলোচনাতে আমাদের এখানে এখন উপস্থিত রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, শ্রী বিদ্যুৎ দেবনাথ আমাদের নিচে একদম কর্নারে রয়েছেন উনি। তো আর আমিও যুগ্ম আহ্বায়ক, আর শ্রীজ্ঞানও আমাদের এই বিশেষজ্ঞ কমিটির মধ্যে রয়েছে। আর ডক্টর অশোক সরকার তো আছেনই, তার কাছে আমরা সবাই শিখি এই সমস্ত বিষয়গুলি নিয়ে। তো আজকে আমি এবং বিদ্যুৎ দেবনাথ থাকবো না, মূলত শ্রীজ্ঞান সান্যাল, উনি রয়েছেন জার্মানি থেকে, মিউনিক থেকে। আগের দিন উনি থাকতে পারেননি, আজকে তারা রয়েছেন। আরো দুজনের আসার কথা ছিল কিন্তু তারা থাকতে পারছেন না, হয়তো পরের দিকে জয়েন করতে পারেন। ডক্টর সুজিত সিনহা, উনিও আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আর ডক্টর সুমন নাথ, উনি অধ্যাপক, নৃতত্ত্ববিদ একজন, পরবর্তীকালে আসতে পারেন। তো আমি আজকে আলোচনা শুরু করার জন্য শ্রীজ্ঞান সান্যালকে অনুরোধ জানাচ্ছি। অভিজিৎ, ধন্যবাদ। ডক্টর সরকার, আপনাকে স্বাগত আরেকবার। অভিজিৎ যেমন বললেন যে আজকের আলোচনাটা কন্টিনিউয়েশন আগের দিনের আলোচনার। আগের দিনের আলোচনা শুরু হয়েছিল তৃণমূল স্তরে গণতন্ত্রের অনুশীলন সংক্রান্ত আলোচনার প্রশ্নোত্তরের ভিত্তিতে। আমরা আজকের আলোচনা সেইটার জের টেনে সেখান থেকেই শুরু করব। আমাদের কিছু কিছু প্রশ্ন বা কিছু দিক খতিয়ে দেখা এই বিষয়টার উপর বাকি থেকে গেছিল আগের দিন। আমরা শুরুর কিছু অংশ, মিনিট 15, আমরা তৃণমূল স্তরে গণতন্ত্রের অনুশীলন বিষয়ক প্রশ্নোত্তরের মাধ্যমে আলোচনা করব। এটা শেষ হয়ে গেলে এরপরে আমরা আসব সিভিল সোসাইটি সংক্রান্ত বিষয়ের আলোচনায়। তো প্রথমে তৃণমূল স্তরে গণতন্ত্রের অনুশীলন। ডক্টর সরকার, আমার একটা বিষয় খুব মনে হয় যে আমরা যখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করছি, আলোচনা করছি, এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আর বিষয়বস্তু কারা? তারা হচ্ছেন সমাজের মানুষরা। সমাজের বিভিন্ন ইনস্টিটিউশন আছে, তারাও তার বিষয়বস্তু, কিন্তু সমাজের মানুষ সামগ্রিকভাবে সমাজ এবং পরিবারের বিষয়বস্তু। এখন আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে দেখি,
প্রায় সমস্ত সমাজবিজ্ঞানীরাই একমত হবেন যে ভারতীয় বা দক্ষিণ এশিয়ার সমাজ ব্যবস্থার বিবর্তনে এখনকার স্থিতি এখনো আধা সামন্ততান্ত্রিক। আমরা এই ব্যাপারটা থেকে সম্পূর্ণ ইভলভ করে উঠতে পারিনি, এবং আধা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার যে সামাজিক মূল্যবোধ সেগুলো আমাদের মধ্যে থেকেই গেছে। যেমন পরিবারকে যদি একটা ইউনিট ধরি, পরিবারের মধ্যে কি গণতন্ত্রের অনুশীলন হয় এক পরিবারের মধ্যে? তাতে কোলাবোরেশন আছে, ভালোবাসা আছে, কিন্তু গণতন্ত্রের অনুশীলন কি হয় সেখানে? আমার মনে হয় আমাদের প্রচুর চারপাশে প্রতিনিয়ত উদাহরণ দেখি যেখানে গণতন্ত্রের অনুশীলন সেখানে ঠিক করে হয় না। যেমন আমাদের সমাজের মধ্যে প্যাট্রিয়ার্কি এখনো থেকে গেছে, আমাদের সমাজের মধ্যে জেন্ডার ডিফারেন্সিয়েশন থেকে গেছে, বয়স আমাদের সমাজে একটি যোগ্যতা, মানুষের মনন নয়, মানুষের অন্যান্য ভাবে অর্জিত যোগ্যতা নয়, বয়সের কারণেই একজন সমাজে বিশিষ্ট, অনেক সময় বিশিষ্ট সমাজ বা পরিবারে বিশিষ্ট জায়গা অধিকার করেন। এবং এরপরে যখন পরিবার থেকে বেরিয়ে সমাজের মধ্যে যাই, আশপাশের সমাজের দিকে দেখি, এই ডিসক্রিমিনেশনটা রয়েই গেছে এবং তার সাথে যুক্ত হয় কাস্টের মতো একটা বহু ব্যাপ্ত ডিসক্রিমিনেশন। আমার এই প্রশ্নটা হলো, রাষ্ট্র ব্যবস্থার সূত্রে আমরা সারা দেশে এবং সমাজ জীবনে একদিকে যেমন সমতা আনার চেষ্টা করছি, কিন্তু যে পরিবেশের মধ্যে চেষ্টা করছি তার মধ্যে একটা মানে ইন্টারনাল ডিসক্রিমিনেশন থেকে গেছে। এই দুটোর মধ্যে একটা সংঘাত আছে, এবং এই সংঘাতকে কাটিয়ে উঠে আমরা তৃণমূল স্তরে গণতন্ত্রের প্রসার ঠিক কিভাবে করতে পারি, বা এই সমস্যাটাকে আপনি কিভাবে দেখেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা ইকো হচ্ছে, কিন্তু আমার এখানে অন্য কিছু চালু নেই কাজে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। একটা উদাহরণ দিলে প্রথমেই আপনার মনে হয় দৃষ্টি আকর্ষণ করা যাবে, সেটা হচ্ছে অনেক বড় শহরেই ভারতবর্ষে দেখা যায় একটা রাস্তার উপরে লেখা আছে উপরের দিকে, অ্যাম্বুলেন্সকে জায়গা দিন। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন কথাটা। কলকাতায় দেখেছি কিনা মনে পড়ছে না, কিন্তু দিল্লিতে দেখেছি, বম্বেতে দেখেছি, ব্যাঙ্গালোরে দেখেছি, আরো 2-4টে শহরে দেখেছি। প্রথম যখন এটা দেখেছিলাম আমার মনে একটা খটকা লেগেছিল যে এটা কি কাউকে বলতে হয় যে রাস্তায় অ্যাম্বুলেন্স যদি যায় তাহলে তাকে জায়গা দেওয়াটা একটা শুধু যে একটা মানবাধিকারের প্রশ্ন নয়, একটা মানবতার প্রশ্ন। আমি ওই উদাহরণটা থেকে আপনার প্রশ্নটাতে ফিরে আসছি। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে রাজনৈতিক সমতা বলে যে বিষয়টা আছে আমরা মনে করি, সেটা এই যে আমরা সবাই ভোটের লাইনে দাঁড়িয়ে একটা নির্বাচিত সরকার গঠন করি এবং প্রত্যেকের ভোট এক, এবং ভোটের দিনটাতে মনে হয় যেন সবাই একেবারে সমান, কারণ যে যাই হোক না কেন লাইনে দাঁড়িয়ে তাকে ভোট দিতে হয়। সেখানে কোনো ভিআইপি লাইন আলাদা হয় না, সেখানে কোনো আলাদা টিকিট কেটে, বেশি টিকিট কেটে সামনে গিয়ে চট করে 5 মিনিটে ভোট দিয়ে এলাম, তাও হয় না। এই যে একটা সমতা, সেটা একদিনের মানে রাজনৈতিক সমতা বলে মনে করা যায়, কিন্তু মানে সমাজের মধ্যে যে অসমতাটা রয়েছে, যে মানে অসাম্যটা রয়েছে, তার মধ্যে অর্থনৈতিক অসাম্য একটা বড় দিক, কোনো সন্দেহ নেই। তার চেয়েও বড় দিক হচ্ছে সামাজিক অসাম্য। এবং সামাজিক অসাম্যটা যদি ভাবতাম যে হ্যাঁ, সামাজিক অসাম্য জিনিসটা একটা আধুনিক সমাজের, আগেকার সমাজের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রাক আধুনিক সমাজের বৈশিষ্ট্য, সামন্ততান্ত্রিক বা আরো পুরনো সমাজের বৈশিষ্ট্য, তাহলে নিশ্চিন্ত হতে পারা যেত। কিন্তু নিশ্চিন্ত হতে পারা যায়নি, এই জন্য যে সমাজ যতটাই আধুনিক হয়েছে সেখানে আমাদের জীবনের প্রকরণ, উপকরণ, জীবন ধারণের মানে সমস্ত ধরনের উপকরণও আধুনিক হয়েছে। আমাদের স্বপ্ন, অ্যাসপিরেশন, প্রত্যাশা, কামনা, আকাঙ্ক্ষাও অনেক আধুনিক হয়েছে। কিন্তু আমাদের যে কিছু কিছু বোধ,
যে বোধটার মধ্যে এখনো সেই প্রাক আধুনিক মানে বৈশিষ্ট্যগুলো সারাক্ষণ দেখতে পাওয়া যায়। এবং সেটা একটা সময় মনে করা হতো যে ভারতবর্ষে বা সারা পৃথিবীতেই আধুনিকতা দুটো জিনিস এনে দেবে। একটা হচ্ছে মানে আধুনিকতার দুটো ভেহিকল থেকে দুটো জিনিস আনা যাবে। একটা হচ্ছে আধুনিক শিক্ষা, যা মানুষকে একটা লিবারাল বোধের সন্ধান দেবে, এবং সেই লিবারাল বোধের মূল বৈশিষ্ট্য কথাটা হচ্ছে যে সব মানুষই আসলে সমান। সব মানুষের, কারুর পকেটে বেশি টাকা থাকতে পারে, কারুর পকেটে কম টাকা থাকতে পারে, কিন্তু মানুষের জন্ম পরিচয়, মানুষের ধর্ম, মানুষের জাত, মানুষের রং, মানুষের মানে জেন্ডার ইত্যাদি ব্যতি রেখে ইত্যাদি সত্ত্বেও সব মানুষ সামাজিকভাবে সমান। এটা কিছু সমাজে পরিষ্কার বোঝা যায়। আমার নিজের একটা জীবনের অভিজ্ঞতাতেও আমি দেখেছিলাম। প্রথম নয়, মানে কোন এক সময় চীন দেশে যাই, চীন দেশে অনেকবার গিয়েছি। আমি একজনের বাড়িতে উঠেছিলাম, যে বাড়িতে আমাদের মানে বাড়ির যিনি, আমরা যাকে কাজের লোক বলি, পুরো সময়ের কাজের লোক, যিনি বাড়িতেই থাকেন, সেই মহিলাকে আমার বুঝতে প্রায় 48 ঘন্টা থেকে 48 ঘন্টার বেশি সময় লেগেছিল, যে ইনি আসলে বাড়ির মেড। এই প্রশ্নটা যদি ভারতবর্ষে, আমি এটা ক্লাসেও করে থাকি, আমার ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করে থাকি যে আমাদের বাড়িতে কোনো মেডকে চিনতে কতক্ষণ সময় লাগে, তা আমার ছাত্রছাত্রীরা বলে মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে চেনা যায়। তো একজন ব্যক্তিকে বুঝতে যদি 48 ঘন্টার বেশি সময় লাগে, আর সেই ব্যক্তিটাকেই আমাদের দেশে আনলে 30 সেকেন্ডের মধ্যে চেনা যায়, তাহলে একটা খুব বড় ফারাক সমাজের মধ্যে আছে। সেটা এই যে পরিবারের মধ্যেও আমরা যখন কাউকে দেখি, সেখানেও একটা বড় ধরনের মানে মানবিক অসাম্য রয়েছে। সবাইকে আমরা এটা মনে করি না যে সে সমান। এটা সব থেকে বেশি প্রকট হয়ে যায় কাজের লোকের বেলায়, কাজের মানে বেলায়, এবং যারা আমাদের বাড়িতে হয়তো কোনো কাজে ডেলিভারি দিতে আসছেন তাদের বেলায়। সেখানে মানে আমাদের যে জাত বোধ এবং আমাদের এই যে ধর্মের বোধ এবং আমাদের আরো নানা রকম বোধ সারাক্ষণ কাজ করতে থাকে। আমরা সব জায়গাতেই দেখবেন, বহু বাড়িতে এখনো আছে যে বাইরের একজন লোক জল খেয়ে গেলে সেই গ্লাসটাকে আবার ধুয়ে রাখতে দিতে হয়। যাদের বাড়িতে সারাক্ষণের লোক আছে তাদের দেখা যায় যে সেই সারাক্ষণের মানুষের চায়ের কাপটা আলাদা হয়, এবং সেই চায়ের কাপটার অন্যরকম দেখতেও হয়। এই ধরনের অসাম্য পরিবারের মধ্যেও দেখা যায়। আর পরিবারের বাইরে যদি যখন যাচ্ছি আমরা, সেখানেও আমাদের ওই প্রাক আধুনিক যে বোধ, সেই বোধটা কিন্তু খুব, এটা আশ্চর্যের বিষয় যে আধুনিক শিক্ষার সত্ত্বেও এই প্রাক আধুনিক বোধগুলো কিন্তু আমাদের দেশের থেকে খুব বেশি সরেনি। কিছুটা সরেছে, খুব বেশি কিন্তু সরেনি। এটা কেন, তার খুব গভীর আলোচনা এখানে হয়তো সম্ভব নয়, কিন্তু এটা পরিষ্কার যে আধুনিক শিক্ষা এর সলিউশন দিতে পারেনি। দ্বিতীয় যেটা ঘটনা পশ্চিমের দেশে ঘটেছিল সামাজিক সাম্য আনার পিছনে, সেটা হচ্ছে যে বড় রকমের একটা সামাজিক রূপান্তর ঘটেছিল, যেখানে কৃষি থেকে উঠে এসে মানুষ বড় বড় কলকারখানায়, বিশাল বিশাল মানে টাউনে শ্রমিকের কাজ নিয়েছিল, এবং সেই শ্রমিকের কাজ মানুষকে এক ধরনের সাম্য দিয়েছিল, যেটার ব্যাখ্যা মার্কস খুব ভালো করে দিয়েছিলেন এক সময়, যে ফ্যাক্টরির সাম্য। এবং ফ্যাক্টরির সাম্যটা আস্তে আস্তেই মানে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে, এবং সেখান থেকে গণতান্ত্রিকতার বোধ, মানবাধিকারের বোধটাও অনেক বেশি জন্ম হতে শুরু করে। এইটা এবারে প্রশ্নটা উঠছে যে এই যে প্রবণতাগুলো আমাদের রয়ে গেছে, সেটা যখন আমরা সমাজে যাই, সেখানেও দেখা যায় যে সমাজের মধ্যে রাস্তায়, যদি একটা সিম্পল বড় রাস্তার কথা ধরুন, যেখানে যদি মনে করি যে সমাজের এলিটদের হাতেই তো মোটামুটি গাড়ি থাকে, সেই যে এলিটদের গাড়ি যারা চালিয়ে যাচ্ছেন বা যারা চালাচ্ছেন বা যেখানে তার গাড়ি নিয়ে বেরোচ্ছেন, তাদের গাড়ির বাইরে যাদের দেখতে পাচ্ছেন তাদের সম্পর্কে বোধ, এবং তারাও যারা গাড়ির বাইরে আছেন তারা যখন গাড়ির ভিতরের মানুষটিকে দেখছেন তার সম্বন্ধে বোধ,
এই বোধের মধ্যে শুধু যে একটা ওনার গাড়ি আছে আমার গাড়ি নেই, এই পকেটের টাকার তফাৎটা কিন্তু শুধু চোখে পড়ে না, চোখে পড়ে আরো অনেক বেশি সামাজিক তফাতের প্রশ্ন, যে আমি যেহেতু গাড়ি আছে কাজে আমার রাস্তাটা আমার দখলে থাকবে। আবার তার উল্টো দিকে আবার এটাও দেখা যায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে যে যার গাড়ি আছে সেই আসল দোষী বলে সবসময় মনে করা হয়। মানবাধিকার বিরোধী প্রবণতার অনেকগুলো রূপ, এইগুলো এই জাত, ধর্ম এবং স্টিগমা এবং প্যাট্রিয়ার্কি এর থেকে উঠে আসে। এবং যেহেতু আমাদের দেশে এই যেভাবে আমরা পশ্চিমের ওয়ার্কিং ক্লাসকে দেখে এসেছি গত 1800 সাল থেকে 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত, তারও হয়তো কিছুটা আগে পর্যন্ত, সেখানে যে ধরনের ম্যাসিভ ট্রান্সফরমেশন দেখেছি, যেহেতু আমাদের অর্থনীতিতে সেই ধরনের ম্যাসিভ ট্রান্সফরমেশন হয়নি, আমাদের অর্থনীতিটাও দুভাগে ভাগ হয়ে গেছে বড় রকমের। একটা 90% অর্থনীতির মানুষের হিসেবে দেখলে 90% শ্রমিক রয়েছে অসংগঠিত সেক্টরে, আর 10% শ্রমিক রয়েছে সংগঠিত সেক্টরে। কাজে সেখানেও একটা মারাত্মক অসাম্য রয়েছে। অর্থাৎ অর্থনৈতিক ডেভেলপমেন্টের দিক থেকেও সাম্যের, মানবাধিকারের যে ইকুয়ালিটির প্রশ্নটা এবং গণতান্ত্রিকতার প্রশ্নটা আমাদের কাছে বড় হয়ে ওঠেনি। আর আধুনিক শিক্ষার দিক থেকেও বড় হওয়ার কথা উঠেছিল, হওয়ার স্বপ্ন ছিল বা ভাবনা ছিল, ব্রিটিশদের অন্তত তাই মনে হয়েছিল। এবং আমাদের দেশের যারা তথাকথিত বড় ধরনের লিবারাল সে আমলের, রামমোহন রায় থেকে শুরু করে বহু মানুষ, তারাও মনে করেছিলেন যে আধুনিক শিক্ষা এলে আমাদের দেশে এই প্রাক আধুনিক বোধগুলো আস্তে আস্তে চলে যাবে এবং আমরা একটা গণতান্ত্রিক এবং লিবারাল সমাজ করতে পারবো। সেটাও হয়নি। এবং এটার এই প্রবণতাগুলোর মধ্যে যে কোনো বিষয়, যে কোনো সাধারণ ঘটনায় আমি যদি কোনো একটা ব্যাপারে মনে করি লাইন দেওয়ার প্রসঙ্গ, একটা জিনিস লাইন দিয়ে দাঁড়ানোটা একটা স্বাভাবিক সমাজের একটা স্বাভাবিক গতিবিধির মধ্যে পড়ে, সমাজের চলাফেরার মধ্যে পড়ে। শিক্ষিত মানুষের মধ্যে আর যদি তার সঙ্গে আরো কিছুটা অর্থের বল থাকে, তারা মনে করেন যে আমি যেহেতু বেশি, আমি একটু আগে চলে যাব, তার জন্য বহু রকম রাস্তা তারা ব্যবহার করেন। আমাদের দেশে ইংরেজি এবং যারা ইংরেজি জানে না তাদের মধ্যেও তফাৎ হয়। আমি দেখেছি যারা একটু গিয়ে কোনো একটা অফিসে বা কোনো একটা পরিস্থিতিতে একটু ফড়ফড় করে ইংরেজি বলতে পারেন, তারা তাদের সঙ্গে ব্যবহারের ধরনটাই বদলে যায়। আর যারা ইংরেজি বলতে পারে না, একটু দেহাতি টাইপের কথাবার্তা, তারা গিয়ে ব্যাংকে দাঁড়ালে ব্যাংকের স্টাফও সেখানে তখন একভাবে ব্যবহার করেন। এটা শহরেও দেখা যায়, গ্রামে তো আরো বেশি করেই দেখা যায়। কাজেই বহু উদাহরণ দেওয়া যায় যেখানে এই প্রবণতাগুলো আমাদের যে দুটো ভেহিকল থেকে এই প্রবণতাগুলো কমার কথা ভাবা হয়েছিল, অন্তত তত্ত্ব ভাবা হয়েছিল, এবং পশ্চিমী অভিজ্ঞতায় তার একটা বড় প্রমাণও মেলে, কিছুটা অনেকটা প্রমাণ মেলে, সেইটা কিন্তু আমাদের সমাজে ঘটেনি। তুলনায় যদি আপনি সত্যি কথা বলতে এশিয়ার একটা বড় অংশ জুড়ে তো বৌদ্ধ ধর্মের অনুপ্রাণিত বা বৌদ্ধ ধর্ম থেকে তৈরি হওয়া সমাজের অনেক বড় স্থান রয়েছে। তার বড় দেশ চীন, তার সঙ্গে রয়েছে সাউথ কোরিয়া, তার সঙ্গে রয়েছে জাপান, থাইল্যান্ড ইত্যাদি আরো অনেক দেশ রয়েছে। এইসব দেশগুলোকে তুলনা করলে কিন্তু সেখানে দেখা যায় যে সামাজিক সাম্যের যে প্রশ্নটা এবং মানবাধিকারের প্রশ্ন নয়, সামাজিক সাম্যের প্রশ্নটা সেখানে কিন্তু অনেক বেশি জোরালো। যদিও মানবাধিকারটার একটা অন্য দিকও এখানে বলা দরকার আছে, সেটা এই যে মানবাধিকার কিন্তু রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্কের অধিকারের মধ্যে মূলত দেখা হয়। আর আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে সমাজের মধ্যে এক মানুষ অন্য আরেক মানুষকে কি চোখে, কি মনে, কি ভাবনায় দেখে এবং কিভাবে সে রিয়াক্ট করে, এই দুটোর মধ্যে একটু বড় তফাৎ আছে। একটা হচ্ছে রাষ্ট্রের সঙ্গে এই যে বৌদ্ধিক সমাজগুলোর মধ্যে যদি চীন দেশ ধরি, সেখানে মানবাধিকারের প্রশ্নটা যদি রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্ক যদি বিচার করি, সেখানে মানবাধিকারের লঙ্ঘন সারাক্ষণ হচ্ছে। কিন্তু যদি সমাজে পরস্পরের সঙ্গে সম্পর্কের বিচার করি, সেখানে মানবাধিকার থেকে শুরু করে পারস্পরিক যে সামাজিক সাম্য,
এর পরিচিতি অনেকটাই বেশি। আমাদের দেশে হয়তো রাষ্ট্রের সঙ্গে মানবাধিকারের যে সম্পর্ক, সেখানে চীনের তুলনায় আমরা হয়তো অন্তত কিছুটা হলেও বেটার বলতে পারা যাবে, কিন্তু উল্টো দিকে সমাজের মধ্যে আমাদের যে মারাত্মক সামাজিক অসাম্য রয়েছে, সামাজিক ভাবনায় অসাম্য রয়েছে, এটা ওই দেশ থেকে সঙ্গে তুলনা করলে অনেক বেশি দেখা যাবে। এবং বৌদ্ধিক সমাজগুলোর মধ্যে, মানে বৌদ্ধ ধর্মের প্রভাবিত সমাজগুলোর মধ্যে তুলনায় মানে হিন্দু সমাজ সেদিক থেকে অনেক অনেক বেশি পরিমাণে এই ধরনের সামাজিক অসাম্য বহন করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই সামাজিক অসাম্যের সঙ্গে গণতান্ত্রিকতার একটা যোগ কিন্তু পরিষ্কার তত্ত্বের দিক থেকেও বলা হয়েছে, মানে এবং অভিজ্ঞতাতেও বলা হয়েছে। সেটা এই যে গণতন্ত্রের দুটো তো ফান্ডামেন্টাল ভিত্তি আছে। একটা ভিত্তি হচ্ছে যে সব মানুষ সমান, রাজনৈতিকভাবে সব মানুষ সমান, এবং রাজনৈতিকভাবে সমান বলেই সে গণতন্ত্রের নির্বাচিত সরকার তৈরি হওয়া ইত্যাদি ব্যাপার। আর গণতান্ত্রিকতার কথা যদি বলি, তাহলে কিন্তু আরেকটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা হচ্ছে আই কেয়ার নট অনলি ফর মাইসেলফ, যার থেকে অধিকারের প্রশ্ন ওঠে, বিকজ আই কেয়ার ফর মাইসেলফ, আমার এই অধিকারগুলো পেতে হবে। গণতান্ত্রিকতার আরেকটা ভিত্তি হচ্ছে আই কেয়ার ফর দি আদার আর কি। এবং আই কেয়ার ফর দি আদারের বোধটা যদি না থাকে, এবং সেই থাকাটার মধ্যে যদি অসাম্য থাকে, আমি যদি মনে করি যে আমি যাদব, কাজে আমি বাল্মীকিদের কথা ভাববো না, অথবা আমি যদি মনে করি যে আমি চক্রবর্তী, তাহলে আমি লোধা শবরদের কথা ভাববো না, সেখানে কিন্তু গণতান্ত্রিকতার যে একটা বড় সামাজিক ভিত্তি ওইখানে আঘাত পায়। এবং এটা শিক্ষিত সমাজের মধ্যেও বড় রকমের এই বোধটা সারাক্ষণ ভাবি দুর্বল আমাদের এখানে, যে কারণে গণতান্ত্রিকতার বোধটা অনেক দুর্বল হয়ে রয়েছে। যদিও রাজনৈতিকভাবে গণতন্ত্রের বোধ যদি বলেন যে প্রত্যেক মানুষ কিন্তু ভোট দেয়, এবং আমি মনে করি মানুষ তার চেতনা থেকেই ভোট দেয়, সে একেবারে তার একেবারেই অবচেতন মন থেকে ভোট দেয়, কথাটা মনে করা উচিত নয়। এই পর্যন্ত বলি, তারপরে যদি আরো কিছু কথা আপনি বলেন তাহলে আরো কথা বলা যায়। আপনি মিউটে রয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সরকার। একটা দুটো মন্তব্য আমার মাথায় আসছে, এবং সেটা হয়তো আপনি আরো ভালো বলতে পারবেন যে এই যে সামাজিক বৈষম্য, এটার দূরীকরণে রাষ্ট্র কি ভূমিকা নিতে পারে, এবং অবশ্যই বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন এই বৈষম্য দূরীকরণে কি ভূমিকা নিতে পারে, যেটা আমাদের পরবর্তী প্রশ্ন মানে আলোচনার বিষয়। কিন্তু প্রথমটায় আমার একটা দুটো অভিজ্ঞতা, যেমন জার্মানির একটি অভিজ্ঞতা দিতে পারি। জার্মানিতে আমি যখন ড্রাইভিং লাইসেন্সের ট্রেনিং নিতে গেলাম, তার প্রথম লাইন ছিল লাইসেন্স বুকের যে ড্রাইভিং ইন জার্মানি ইজ এ প্রিভিলেজ, নট এ রাইট। এবং ভেবে দেখলে এটা একটা অসম্ভব কথা। এই প্রথম লাইনই ঠিক করছে যে আমাকে রাস্তায় গাড়ি চালাতে হলে দায়িত্বশীল হয়ে চালাতে হবে। রাস্তার আরো ব্যবহারকারী আছে, এবং আইনগতভাবে অধিকারের স্তর নির্ধারিত করা আছে জার্মানিতে বা পৃথিবীর অনেক দেশে, যে পদাতিকের অধিকার সবচেয়ে আগে রাস্তার, তারপরে স্লথ বাহন মানে ম্যানুয়ালি চালানো সাইকেল বা এই ধরনের বাহনের অধিকার, সব শেষে হচ্ছে গাড়ির অধিকার। এবং বাই ডিফল্ট যদি কোনো দুর্ঘটনা ঘটে, প্রথম সাসপেশন হচ্ছে বা তার দায়িত্ব স্ক্রুটিনি করা হয় মোটরিস্টের, উল্টোটা নয়। তো এইটা যেমন একটা আমি বলবো গভর্নেন্সের ম্যাচুরিটি। আর একটা খুব উল্লেখযোগ্য ঘটনা আমি বলতে পারি যে যেভাবে আইনকে অবমাননা করার, যেভাবে তার যে শাস্তি এবং ক্রাইম এবং পানিশমেন্ট,
জার্মানি এবং নর্ডিক ইউরোপের বহু দেশে পেটি ক্রাইম, যেমন চুরি করা, ছিনতাই করা, পকেট মারা, এগুলো শাস্তিযোগ্য অপরাধ নয়। পকেট মেরে কেউ যদি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি, আমার একবার পকেট মার হয়েছিল, আমি পুলিশ স্টেশনে গেলাম এবং সমস্ত রিপোর্ট আমার নেওয়ার পরে পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি চাও অপরাধী ধরা পড়লে তার শাস্তি হোক? আমার ভারতীয় বোধে এর থেকে বিস্ময়কর প্রশ্ন আমি এর আগে শুনিনি। আমি বললাম তার মানে কি? সে তো অপরাধ করেছে, ধরা পড়লে শাস্তি হবে না কেন? বললো না, আমাদের আইনে হয় না, তবে তুমি যদি চাও তার শাস্তি হোক তোমাকে আরেকটা অ্যাপ্লিকেশন করতে হবে এবং তোমার ইচ্ছে অনুযায়ী আমরা তার শাস্তির ব্যবস্থা করব। কথাটাকে যদি একটু গভীরে দেখি, যে রাষ্ট্র এবং সরকার লোকে চুরি বা পেটি ক্রাইম কেন করে, তা করে হচ্ছে অনেকটাই দায় পড়ে। কিছু সাইকোলজিক্যাল ক্রাইম, চুরির কথা ছেড়ে দিলে লোকজন করে বাধ্য হয়ে, মানে জীবিকার অন্য কোনো উপায় না থাকাতে তারা চুরি করে। তাহলে চোর যদি চুরি করে তার দায় কি শুধুমাত্র চোরের একা? তার জন্য সমাজের দায়িত্ব নেই? তার জন্য রাষ্ট্রের দায়িত্ব নেই? রাষ্ট্র সেই দায়িত্ব পালন করে। এখন আমি ভিকটিম হিসেবে আমি বলতে পারি, আরে সে তো আমার জীবন তছনছ করে দিয়েছে, আমার এই চুরি করাতে আমার আর্থিক এবং মানসিক যে ক্ষতি হয়েছে তার দায়িত্ব কে নেবে? রাষ্ট্র সেটাও সম্মান করে। তুমি যদি চাও তাহলে রাষ্ট্র অধিকার, মানে অপরাধের শাস্তি দেবে। তো এই যে গণতান্ত্রিক বোধ, যার ভিত্তিতে সামগ্রিকভাবে আইনের প্রণয়ন, সেইটা একটা ম্যাচুরিটির প্রশ্ন, গভর্নেন্সের ম্যাচুরিটির প্রশ্ন। তো মানে আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো এই মন্তব্যটা না করে আমি থাকতে পারলাম না। কিন্তু দ্বিতীয় মন্তব্য যেটা, তার থেকে আমরা পরের আলোচনায় যাব। তার আগে এ বিষয়ে কি আপনার কিছু বলার আছে ডক্টর সরকার? হ্যাঁ, মানে দুটো জিনিস তো পরিষ্কার। একটা হচ্ছে যে আমাদের দেশে গণতন্ত্রের বোধটা সংবিধানে যেভাবে লেখা রয়েছে তার মধ্যে অনেক মূল্যবান কথা আছে। এবারে প্রশ্নটা ওঠে যে সংবিধানের এত মূল্যবান কথাগুলোর মধ্যে কোন কথাটা মানুষ মোটামুটি বুঝেছে, সেইটা যদি বলি তাহলে দেখা যাবে মানুষ একটা কথাই মোটামুটি বুঝেছে, সেটা হচ্ছে ভোট দেওয়াটা খুব জরুরি এবং ভোট দিয়ে সরকার বানানোটা আমাদের একটা কাজের মধ্যে পড়ে। এইটা যেটাকে আমাদের মানে ভাষায় বলা যায় সোশ্যালাইজ করা গেছে আর কি। বাকি সংবিধানের যে মূল বোধগুলো, সংবিধানের জেন্ডার ইকুয়ালিটি একটা বোধ, লিবার্টি একটা বোধ এবং অ্যাফার্মেটিভ অ্যাকশন একটা বোধ, এবং আরো অনেকগুলো বোধের প্রশ্ন আছে সেখানে। কালচারাল রাইটস, অন্য বিভিন্ন ধরনের মতাবলম্বী এবং সাংস্কৃতিক জীবন ধারণের মানে অবলম্বন করা মানুষের যে বিভিন্ন ধরনের অধিকার, সেইটাকে সম্মান করা থেকে আরো অনেকগুলো বোধের কথা আছে। এই বোধগুলো আমাদের সমাজের মানে রাষ্ট্রের যে ভূমিকার কথাটা আপনি তুললেন, এটা খুব জরুরি যে এই বোধ, ভোট দেওয়া ব্যতিরেকে বাকি সংবিধানের যে বোধগুলো, এই বোধগুলো কিন্তু সোশ্যালাইজড হয়নি আমাদের দেশে। আমরা এই 1 বছর আগে আজকের দিনে, আজকের নয় গতকাল, এই অ্যান্টি সিএ দিবস বলে পালন হচ্ছিল, আজকেও হচ্ছে, কিন্তু আপনি যদি স্মরণে রাখেন দেখবেন 1 বছর আগে অ্যান্টি সিএ প্রতিবাদের সময়তে মানুষ সংবিধান খুলে রাস্তায় দাঁড়িয়ে সংবিধানের প্রিয়াম্বল পড়তে শুরু করলো। তখন আমার একটা কথা মনে হয়েছিল, যাক 70 বছর লাগলো সংবিধানের প্রিয়াম্বলটা পড়তে শুরু করতে, তাহলে পুরো সংবিধানটা মানুষ কবে পড়বে আর কি। তো সেটা একটা বড় খামতি রয়ে গেছে এবং সেই খামতিটার সঙ্গে ভারতবর্ষের রাজনীতির চরিত্রের একটা বড় মানে সংযোগ আছে। ভারতবর্ষের রাজনীতি বলতে যদি আমি মনে করি যে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো যে সামাজিক প্রক্রিয়ায় নিজেরা ক্ষমতার মানে ক্ষমতার কারণে মানে নিজেদের প্রকাশ করে, নিজেদের যে রাজনৈতিক প্রকাশ তাদের দেখতে পাওয়া যায়, এর মধ্যে সংবিধানের মূল্যবোধগুলোকে সোশ্যালাইজ করার কোনো দায়িত্ব রাজনৈতিক দলগুলি আজ পর্যন্ত নেয়নি। এবং সেটা কিন্তু ইউরোপের রাজনীতির একটা বড় মুখ্য জায়গা ছিল। তার সঙ্গে ইউরোপের রাজনীতির মধ্যে ট্রেড ইউনিয়নের বড় ভূমিকা ছিল, এই সদর্থক ভূমিকা ছিল ইত্যাদি। আর তার সঙ্গে ইউরোপের যে সিভিল সোসাইটির যে গ্রোথ হয়েছিল, সেই গ্রোথটাও কিন্তু সাংবিধানিক ভ্যালুস গুলোকে সোশ্যালাইজ করার ব্যাপারে ভীষণ বড়
দায়িত্ব নিয়েছিল। এই খামতিটা আমাদের মানে প্রতি মুহূর্তে বোধ হয় যে এই খামতিটা মানে দেখতে পাই যে সংবিধানে এত ভালো কথা লেখা হলো, কিন্তু সেই কথাগুলো সোশ্যালাইজড হলো না, এবং সোশ্যালাইজড না হওয়ার ফলে ওই যে যেটা বললেন যে গাড়িটা প্রিভিলেজ, এটা মানে এটা আমাদের দেশের মোটর ভেহিকলস অ্যাক্টেও আছে, কিন্তু সেটা তো কেউ জানেই না যে ওই কথাটা লিখতে হয় এবং ওই কথাটা লেখা আছে। বরং উল্টোটা মনে করে, সেটা হচ্ছে যে গাড়ি যার, ক্ষমতা বেশি তার, আর কি রাস্তা তার। এই এই এইটুকু বলবো, তারপরে আমরা এগোতে পারি। কিন্তু ওই যে রাজনৈতিক দলের ভূমিকাটা এবং রাষ্ট্রের ভূমিকাটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত। আমি আপনার এই পয়েন্টটাকে কেন্দ্র করেই পরের প্রশ্নের দিকে যাব। পরের তো একটা আমি যদি সামারাইজ করি, একটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান, একটি প্রগতিশীল সংবিধান আছে, কিন্তু তার সামাজিকরণের জন্য নির্দিষ্ট প্রোগ্রাম না রাষ্ট্র নিয়েছে না রাজনৈতিক দলগুলি নিয়েছে আমাদের দেশে। সুতরাং আমরা যখন গণতান্ত্রিক আন্দোলনের কথা বলছি, গণতান্ত্রিক বোধ তৈরি করার কথা বলছি, এই ব্যাপারটা একটা জরুরি। সংবিধানকে লাগু করার জন্যই মানুষকে শেখানো এবং তার জন্য আন্দোলন গড়ে তোলা, এইটা একটা। তার সাথে আপনি উল্লেখ করেছেন আপনার কথা বলতে গিয়ে যে আর্থিক অসমতা এবং রাজনৈতিক অসমতা, এই দুটোর আন্তঃসম্পর্ক, এবং আপনি এও উল্লেখ করেছেন যে আমাদের দেশের 90% শ্রমিক বা কাজের লোকেরা তারা অসংগঠিত, শুধু 10%ই সংগঠিত। সুতরাং যদি সংগঠিত আন্দোলন করার কথা ভাবা হয়, শ্রমিক আন্দোলন, মূলত কৃষক আন্দোলন অবশ্য এখন হচ্ছে, যে সময় কথা বলছি সে সময় কথা হচ্ছে, এবং মূলত এমনিতে আমাদের রাজনৈতিক দলেরা শ্রমিকদের নিয়ে আন্দোলন করে এসেছে। একটা উদাহরণ হিসেবে বলা যায় যে আপনি ভারতীয় মেটদের কথা উল্লেখ করলেন, যেমন পৃথিবীর ইভেন পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, সিঙ্গাপুর তো বটেই, এমনকি ইন্দোনেশিয়া ফিলিপিন্সের মতো দেশে সরকার বাড়িতে কাজ করার লোকের মাইনে নির্ধারিত, মিনিমাম ওয়েজ নির্ধারিত করা আছে তাদের আইনে। আমাদের দেশে সেটা নেই তো বটেই। আমার ভাবতে ভয় হয় এই নিয়ে যদি কেউ আন্দোলন করার কথা ভাবে, মানে কোনো রাজনৈতিক দল এই নিয়ে আন্দোলন করার কথা ভাববে কিনা। কারণ তার জন্যে যারা এই অল্প পয়সায় কাজ করানোর জন্য যারা সুবিধাভোগী, আমাদের মতোই লোকেরা, মধ্যবিত্ত, তারাই হয়তো এর প্রতিবাদ করবেন। সুতরাং অসংগঠিত, আমি দুটো, পরের প্রশ্ন হচ্ছে কিভাবে স্বনির্ভর দল বা জাতীয় গ্রাম বা সমাজের জীবিকা প্রকল্প নিয়ে কিভাবে গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করা যায়। আমি শুরুতে আপনাকে এই দুটো বিষয় নিয়ে অনুরোধ বলার জন্য বলবো। একটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে আন্দোলন করে আমরা আর্থিক সমতার কথা, অন্তত আর্থিক সমানাধিকার বলবো না, আর্থিক ন্যূনতম অধিকার, সেগুলো প্রতিষ্ঠা করার কথা ভাবতে পারি, সেইটা একটা। দ্বিতীয় হচ্ছে সংগঠনকে দৃঢ়ভাবে সামাজিক মূল্যবোধের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি ধরনের আন্দোলনের কথা ভাবতে পারি। এই দুটো বিষয় নিয়ে শুরু করা যাক পরের পয়েন্টের। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের এক জায়গায় করা, একজোট করে আন্দোলন করার যে মানে প্রশ্নটা, সেটা মানে সেটা নিয়ে অনেক ব্যক্তি কাজ করেছেন এবং এখনো করছেন। একেবারে যে অসংগঠিত ক্ষেত্রে মানুষদের মানে আন্দোলন হয়নি বা সংগঠন হয়নি তা নয়, কিন্তু সেই সংগঠনগুলি খুব একটা লাইমলাইটে, যাকে বলে ভিজিবিলিটিতে আসেনি। যেমন ধরা যাক, আমি উদাহরণ দিতে পারি যে ব্যাঙ্গালোর যেখানে আমি থাকতাম, সেখানে ডোমেস্টিক ওয়ার্কার, যাদের আমরা মেড বলি, ডোমেস্টিক ওয়ার্কারদের একটা মানে দুটো ইউনিয়ন আছে, এবং তাতে প্রায় মানে দুটো ইউনিয়নই ডোমেস্টিক ওয়ার্কারদের সদস্য, যেটা তাদের সদস্য সংখ্যা বেশ বেশি, খারাপ কিছু নয়। মানে একটাতে 27,000 সদস্য আছে আর একটাতে 16,000 সদস্য আছে। এদের একটা মানে দুটো ইউনিয়নের মধ্যে কিছু ওদের বাদ বিবাদ থাকে, সেটা তো ঠিক আছে। তো একটা ব্যাপারে ওরা কিন্তু প্রতি বছরই ক্যাম্পেইন করেন, এবং আপনার কথার থেকে এই কথাটা আমি বলতে ইচ্ছে করছি, সেটা হচ্ছে যে দিওয়ালির সময়তে তাদের যে
তাদেরকে ওয়ার্কার হিসেবে স্বীকার করে আমাদের মতো এমপ্লয়ার যারা, তারা যদি তাদেরকে 1 মাসের বোনাস দিতে পারে, অর্থাৎ আমি যদি শ্রমিক বলে তাদের স্বীকার করি, তাহলে 1 মাসের বোনাস যেমন শ্রমিকরা পায় 8.3% সংগঠিত ক্ষেত্রে, এটা একটা তাদের মানে অলমোস্ট শ্রমিক অধিকারের মধ্যে পড়ে, সেটা ডোমেস্টিক ওয়ার্কারদের দেওয়ার ব্যাপারে দুটো ইউনিয়নই একযোগে তখন কিন্তু প্রচারটা চালায়। এবং সেই প্রচারটা ব্যাঙ্গালোরে যেহেতু খুব বড় বড় হাউজিং এস্টেট আছে, কলকাতার সঙ্গে তুলনা করা যায় না, অনেক আছে এরকম আর কি, এবং ওই হাউজিং এস্টেট গুলোতেই যেখানে 700-800 পরিবার এক জায়গায় রয়েছে, সেখানে এই ক্যাম্পেইনটা চালানো হয়। ফল কি? ফল মানে খুবই খুবই লজ্জাজনক, এই জন্য যে এই ব্যাপারেতে মানে ইয়াং মানুষরা যারা আইটি সেক্টরে কাজ করে আর যাদের বয়স্ক মানুষরা, মনের দিক থেকে খুব তফাৎ দেখা যায় না। মানে আমরা যেহেতু এই দুটো বিশ্ববিদ্যালয় থেকে এই দুটো ইউনিয়নের সঙ্গে খুব যোগাযোগ রেখে কাজ করেছি, কিছু আমাদের ছাত্রছাত্রীরা ওদের সঙ্গে গিয়ে ক্যাম্পেইন করে, এইসব করে, কাজেই তারা এসে বলে যে মানুষ এমন এমন ধরনের মন্তব্য করতে থাকে যেগুলো থাকলে আমি মানে ওটা দেখে বরং আমি অনেক বেশি সামাজিক অসাম্য বুঝতে পারি আপনাদের ক্লাসে অনেক বড় বড় তত্ত্বকথার থেকেও আর কি। হ্যাঁ, তো অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মানে শ্রমিক আন্দোলনগুলো হয়েছে এবং সেগুলোতে ধরুন এই কিছু কিছু ক্ষেত্রে সাফল্য এসেছে, কোনো সন্দেহ নেই। যেমন ধরুন এই যারা ফিশ ওয়ার্কার্স ফোরাম, সারা দেশের একটা বড় ফোরাম আছে, তারা কিছু কিছু ব্যাপারে সাফল্য আনতে পেরেছেন আমি জানি। সেরকম বিডি শ্রমিকদের কিছু কিছু ব্যাপারে সাফল্য পাওয়া গেছে ইত্যাদি। আবার এটাও ঠিক যে এই সাফল্যগুলির পিছনে সেই সময়কার রাষ্ট্রের মানে সরকার এবং রাষ্ট্রের একটা মানে কিছুটা পরিমাণে হলেও সিম্প্যাথেটিক ভূমিকা ছিল, যে কারণে একটা রাষ্ট্রিক ব্যবস্থা তৈরি করার চেষ্টাও হয়েছে কিছুটা, সেটাও একেবারে অসত্য তা নয়। এই সঙ্গে যেটা জুড়তে হবে সেটা এই যে এই অসংগঠিত ক্ষেত্রগুলোর মধ্যেই তো মূলত আজকের দিনের যে সমবায়ীকরণ আপনার এই বিভিন্ন ধরনের স্বনির্ভর জীবিকা প্রকল্প, স্বনির্ভর প্রকল্প বা সমবায় আন্দোলন, এটা তৈরি হয়েছে। এবং সেটা আজকের দিনে বলে নয়, মানে আজকের দিনে হয়তো গত 20 বছরে স্বনির্ভর দলের আন্দোলনটা তৈরি হয়েছে, কিন্তু তার অনেক আগে থেকেই সমবায়ের আন্দোলন অনেক আগে থেকেই তৈরি হয়েছিল, 50-এর দশক থেকেই তৈরি হয়েছিল। প্রশ্নটা যেটা এখানে আছে এবং সেটার সঙ্গে আমি একটু যুক্ত করেও বলবো, সেটা হচ্ছে যে এই ধরনের প্রকল্প বা আন্দোলন কি তৃণমূল স্তরে গণতন্ত্রের প্রতিষ্ঠাতে সহায়ক হতে পারে? তার একটা উত্তর হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, কিন্তু এখানে একটুখানি শর্ত আছে। শর্তটা এই যে এই ধরনের সমবায়ীকরণের একটা বড় ভূমিকা হচ্ছে আমি কি করে আমার মানে জীবিকা অর্জনের সুযোগগুলোকে সব থেকে বেশি ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা যদি চাষি হই, তাহলে আমরা যদি একটা চাষিদের কোঅপারেটিভ বানাই, তাহলে আমি বীজ একসঙ্গে কিনতে পারবো, আমি সার একসঙ্গে কিনতে পারবো, আমি হয়তো জল একসঙ্গে পাম্পসেট শেয়ার করে জল দিতে পারবো, সেচের কাজ করতে পারবো, আবার আমার ফসলটাকেও একসঙ্গে আমরা একটা কোথাও নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো। এটা পিওরলি জীবিকা অর্জন সংক্রান্ত একটা কাজ। স্বনির্ভর দলের একই ধরনের বিষয়, সেখানেও মাইক্রো ফাইন্যান্স বা মাইক্রো ক্রেডিট ব্যবহার করে আমি কিছুটা করতে পারবো। সেইটুকু হচ্ছে এক ধরনের ট্রানজাকশনাল সমবায়ীকরণ, অর্থাৎ আমি আমার জীবিকার স্বার্থে এক জায়গায় এসেছি। কিন্তু এর পরের শর্তটা হচ্ছে যে এই সমবায়গুলি বা এই ধরনের সমবায়ীকরণের মধ্যে সিটিজেনশিপটা কোথায় আসছে, এবং সিটিজেনশিপের যে শর্ত যে আমাদের প্রয়োজনে দরকার হলে এক জায়গায় হয়ে কোনো না কোনো নীতির বিরুদ্ধে, কোনো না কোনো ব্যবস্থার বিরুদ্ধে, কোনো না কোনো দাবি নিয়ে এক জায়গায় হয়ে আমাদের একটা ভাষায় কথা বলতে হবে, একযোগে কথা বলতে হবে, আমাদের উপস্থিতি জানান দিতে হবে, আমাদের বৃহত্তর সমাজ আন্দোলনের পাশে গিয়ে দাঁড়াতে হবে, আমাদের কোনো আর অন্যায় হোক, সামাজিক অন্যায় হোক, রাষ্ট্রের অন্যায় হোক বা কর্পোরেট সেক্টরের অন্যায় হোক, আমাদের সেখানে এক জায়গায় দাঁড়াতে হবে।
এবং কনস্ট্রাকটিভ ভাবেও রাষ্ট্রকে সাহায্য করতে হবে, প্রতিবাদের প্রয়োজনেও রাষ্ট্রকে সাহায্য করতে হবে, যেটা হিন্দিতে খুব সুন্দর কথা আছে, একটা সংঘর্ষ এবং নির্মাণ, সংঘর্ষ ভি করনা পড়েগা আর নির্মাণ ভি করনা পড়েগা। এই দুটোর এই যে সিটিজেনশিপের রোলটা, এই রোলটা কিন্তু খুব জরুরি, এবং যেটা এইখানে একটুখানি চিন্তার বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে এই স্বনির্ভর দল প্রকল্প ইত্যাদি বা সমবায়করণ ইত্যাদি প্রকল্পের জীবিকা অর্জনের সংক্রান্ত যৌক্তিকতা যতটা পরিমাণে আমাদের দেশে সবাই উপলব্ধি করতে পেরেছে, কিন্তু এই ধরনের একজোট হওয়ার, এই যে একত্রিত হওয়ার বা সমবায়ের এই যে সিটিজেনশিপ ভূমিকাটা, নাগরিকতার ভূমিকাটা এবং গণতান্ত্রিকতার ভূমিকাটা অতটা কিন্তু সোশ্যালাইজড ওয়েতে উপলব্ধি করতে পারেনি, কিছু কিছু ব্যতিক্রম ছাড়া। সেই ধরনের কিছু ব্যতিক্রমও যে নেই তা নয়। এই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের কথায় একটু ফিরতে হয়। সেটা এই যে রবীন্দ্রনাথ যে খুব একটা আধুনিক রাষ্ট্রিক গণতান্ত্রিকতা চেয়েছিলেন তা নয়, কিন্তু উনি এক ধরনের সামাজিক গণতান্ত্রিকতা চেয়েছিলেন। এবং ওনার যে সমবায় নীতি বলে যে বইটা, যেটা আসলে 4টে লেখার একটা একসঙ্গে প্রকাশ করা বই, 1918 থেকে 1928 সালের মধ্যে 4টে প্রবন্ধ, সেখানে প্রথমে কিন্তু উনি জীবিকা অর্জনের জন্য সমবায়ীকরণের কথাই বলছেন। তারপরে কিন্তু উনি আস্তে আস্তে লেখাটাগুলো 4টে লেখার আস্তে আস্তে যখন এগোচ্ছে, দেখা যাচ্ছে উনি জীবিকা অর্জনের ওপারে গিয়েও সমবায়ের একটা দর্শনের কথা বলছেন। এবং সেই দর্শনটা শুধুমাত্র উৎপাদনের দর্শন নয়, সেটা হচ্ছে ওই যে আই কেয়ার ফর দি আদার, অর্থাৎ আমাদের একসঙ্গে সবাই যদি সবাইকে কেয়ার করে এবং সবাই যদি সবাইকে একসঙ্গে সমান মনে করে এক জায়গায় আসে, তাহলে এক ধরনের সমাজ তৈরি করা যায়। অর্থাৎ উনি রাষ্ট্রিক গণতান্ত্রিকতার বাইরে থেকেও এক ধরনের সমবায়িক গণতান্ত্রিকতার কথা তুলছেন সেখানে। সেটা আমি সবাইকেই আরেকবার পড়ে দেখতে অনুরোধ করি, কারণ উনি এক ধরনের স্বপ্ন যখন দেখেছিলেন, এবং সেই সূত্রে কিন্তু উনি যে ধরনের সমবায় তৈরি করেছিলেন তার মধ্যে কিছু কিছু ছিল উৎপাদনের সমবায়, কিন্তু তার ওপারে গিয়েও উনি কিছু কিছু হেলথ সমবায় তৈরি করেছিলেন, স্বাস্থ্য সমবায় তৈরি করেছিলেন, কিছু কিছু উনি তৈরি করেছিলেন শিক্ষা সমবায় তৈরি করেছিলেন, যারা স্কুল চালাতো। স্বাস্থ্য সমবায় কিছু স্বাস্থ্যের প্রোগ্রাম করত। উনি কিন্তু সমবায়ের ধারণাটাকে উৎপাদন কেন্দ্রিকতা প্রয়োজনটাকে মাথায় রেখেও তার ওপারে নিয়ে গিয়েও কিন্তু অনেক দূর এগিয়ে চেষ্টা করেছিলেন, এবং সেটা খুব মূল্যবান। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভারতবর্ষও কিন্তু এই ধরনের সমবায়ীকরণের যে ধরনের নানা উদাহরণ আছে, তার অল্প কিছু হলেও তার গণতান্ত্রিক ভূমিকা কিছু দেখা যায়, কিন্তু খুব বড় পর্যাপ্তভাবে দেখা যায় না। সেইটা দরকার। আমি এখানে একটা জিনিস বলে আবার একটু থামবো, সেটা হচ্ছে যে আরেক ধরনের সমবায়ীকরণ কিন্তু ভারতবর্ষের পরে অভিজ্ঞতায় হয়েছে। সেই সমবায়ীকরণটাকে আমরা বলি রিসোর্স গভর্নেন্সের সমবায়ীকরণ। তার সব থেকে বড় উদাহরণটা হয়েছে জল নিয়ে, এবং সেটা মহারাষ্ট্র এবং রাজস্থানে দেখা যায়, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে নাম দিয়ে অনেকে বলে ওয়াটারশেড প্রোগ্রাম, অনেকে বলে তার অন্তর্গত ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশন। এবং এই ধরনের ওয়াটার ইউজার এবং অনেকে বলে ওয়াটার ডেমোক্রেসি, সেখানে কিন্তু জল যে অঞ্চলগুলোতে ভারতবর্ষের একটা মুখ্য সম্পদ, যে তাছাড়া মানুষের জীবন একেবারে, আমাদের এখানে যেমন এত বেশি জল যে আমরা বুঝতে পারি না জলের কষ্টটা কি জিনিস, সেই জলকে কিভাবে ডেমোক্রেটিক্যালি গভর্ন করা যায়, জলের ব্যবহারকে, যেখানে সবাই তার অংশটা তার প্রয়োজন অনুযায়ী পেতে পারে এবং কেউ সেই প্রয়োজনের অতিরিক্ত খরচা করবে না, কিন্তু এবং জল নষ্টও করবে না, এবং সবাই মিলে জলকে ধরে রাখার, ওয়াটার হারভেস্টিং এর কাজটা ডেমোক্রেটিক্যালি দায়িত্ব নিয়ে করবে। এই যে ওয়াটার ডেমোক্রেসি, এটা কিন্তু খুব ভালো বড় বড় উদাহরণ তৈরি হয়েছে, এবং ওয়াটার পার্লামেন্ট ধরনের জিনিসও মহারাষ্ট্রে, বিশেষ করে মহারাষ্ট্রে এই ধরনের জিনিস তৈরি হয়েছে। এই একইভাবে ফরেস্ট গভর্নেন্সের মধ্যে ডেমোক্রেসিও কিন্তু এই সাম্প্রতিককালে এই ফরেস্ট রাইটস অ্যাক্টের পরে একটা কিছু কিছু জায়গাতে তৈরি হওয়া শুরু হয়েছে। ফরেস্টও একটা বড় সম্পদ মানুষের জীবনকে এক জায়গায় করার জন্য, মানুষের জীবনকে গভর্ন করার জন্য। সেখানে ফরেস্ট রাইটস অ্যাক্টে যখন কমিউনিটি ফরেস্ট রাইটস স্বীকার করা হলো,
সেই কমিউনিটি ফরেস্ট রাইটস এর মধ্যে তো মানে 28 রকমের আইটেম ধরা হলো, যেটা মানুষ কিভাবে ব্যবহার করবে সেটা মানুষ ডেমোক্রেটিক্যালি ঠিক করবে। এবং তার উদাহরণ হিসেবে আমি আগের দিন সুজিত সিনহাকে বলছিলাম, সুজিত দাকে, যে মেন্ডালেখার যে অসাধারণ উদাহরণ সেটা বলা দরকার। এছাড়া আরেক ধরনের মানে উদাহরণও তৈরি হয়েছে, যেটা কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের ব্যাপারে, মানে এক ধরনের এনভায়রনমেন্টাল ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, যে এনভায়রনমেন্টাল রিসোর্স গুলোকে স্থানীয় মানুষ কিভাবে নিজেরা গ্রহণ করতে পারবে, তার কিছু উদাহরণ রাজস্থানে হয়েছে, অল্প কিছু উদাহরণ মহারাষ্ট্রে হয়েছে, এরকম ধরনের জিনিস হয়েছে। কাজেই একভাবে দেখলে, যেটা প্রথমেই বলেছিলাম, একটা উত্তর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ এই জন্যে যে সমবায়ীকরণের মধ্যে ডেমোক্রেটিক রিসোর্স গভর্নেন্স এবং ডেমোক্রেটিক আন্ডারস্ট্যান্ডিং অফ মিউচুয়াল নিডস, এবং সেই অনুযায়ী মানে নিজেদের সম্পদকে, প্রাইভেট সম্পদকে এবং কমন্সকে ব্যবহার করার প্রয়োজনটা আসে। আর এই যে বিস্তৃত পরিমাণে যে সমবায়ীকরণটা হয়েছে, স্বনির্ভর দল, এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি থেকে শুরু করে নানা ধরনের কোঅপারেটিভ সোসাইটি, এর জীবিকা সংক্রান্ত মূল্যটা খুবই জরুরি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটুখানি খামতি এখনো রয়ে গেছে এদের সিটিজেনশিপ রোলটাতে নিয়ে যাওয়ার জন্য। আমি একটু থামছি, আরেকবার বলা যাবে কথা। আপনি মিউট হয়ে আছেন। হ্যাঁ, এই প্রশ্নটার আলোচনা একটি ছোট্ট পয়েন্ট আপনাকে উল্লেখ করার অনুরোধ করে শেষ করব। আপনি যা বললেন, এই প্যারালাল মুভমেন্ট গুলো, এগুলো সাধারণভাবে যদি দেখি, আমাদের যে মেইন স্ট্রিম পলিটিক্যাল আউটফিটস, তাদের সাধারণভাবে স্কোপের বাইরে, কারণ মেইন স্ট্রিম পলিটিক্স আবর্তিত হয় ভোটকে কেন্দ্র করে, এবং ক্ষমতা দখল, রাষ্ট্র ক্ষমতা দখল এবং ভোটকে কেন্দ্র করে। আপনি যে উদাহরণগুলো দিলেন সেগুলো আপনি পরিষ্কার করে বলেননি, কিন্তু আমি ধরেই নিচ্ছি সেগুলো মূলত এনজিও ড্রিভেন ইনিশিয়েটিভ বিভিন্ন বিভিন্ন জায়গায়। তো তাহলে প্রশ্ন আসছে, এই ধরনের সামগ্রিকভাবে সমবায় ভিত্তিক গণতান্ত্রিকরণের যে আন্দোলন, শুধু অর্থনৈতিক গণতন্ত্র নয়, পরিবেশগত গণতন্ত্র, আপনি ওয়াটার ডেমোক্রেসি, এনভায়রনমেন্টাল ডেমোক্রেসি এগুলোর কথা বলেছেন, এগুলোর নেতৃত্ব কোথা থেকে এবং কিভাবে আসবে? এ কি মূলত হবে এনজিও ড্রিভেন? সরকার কি এই ব্যাপারে কোনো বিশিষ্ট ভূমিকা পালন করতে পারেন? বা যে আন্তর্জাতিক এনজিও যে সমস্ত আছে, ইউনাইটেড নেশনস বা এই সমস্ত, তাদের কোনো বিশিষ্ট রোল থাকতে পারে কিনা এই ব্যাপারে? এখানে দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে কিছু কিছু ব্যাপার, কিছু কিছু বিষয় আছে যেখানে শুরুটা হয়তো হয়েছিল, যেটাকে আমরা বলি নন স্টেট অ্যাক্টার্সদের দিয়ে, তার মধ্যে এনজিওরা আছে, কমিউনিটিস আছে ইত্যাদি। এক কথায় বললে নন স্টেট অ্যাক্টার্স আর কি। যেমন ধরা যাক ফরেস্ট রাইটস। ফরেস্ট রাইটস এর বিভিন্ন জায়গায় যে আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে, উত্তরাঞ্চল থেকে শুরু করে হিমাচলে হয়েছে, ছত্তিশগড়ে হয়েছে ফরেস্ট রাইটস নিয়ে আন্দোলন, মানে আমাদের শিডিউল কি বলে, জনজাতিরা বা শিডিউল ট্রাইবরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, এবং ক্রমশ তারা এক জায়গায় এসেছে। ফরেস্ট রাইটস অ্যাক্টের বিভিন্ন ফোরাম তৈরি হয়েছে, নেটওয়ার্ক তৈরি হয়েছে। আস্তে আস্তে সেই আন্দোলনটা গিয়ে একটা রাষ্ট্র ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করে কিন্তু ফরেস্ট রাইটস অ্যাক্টটা 2006 সালে এসেছে। কাজে যেটা শুরু হয়েছে একটা ছোট বা নন স্টেট স্পেস থেকে, সেটাও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে একটা বড় শক্তিতে রূপান্তরিত হয়ে রাষ্ট্র ব্যবস্থায় পলিসিটাই পাল্টে গেছে। পলিসি পাল্টালে যেটা হয় সেটা হচ্ছে, তখন কিন্তু আরেকটা বড় জোর এসে যায়, আরেকটা বড় মোমেন্টাম এসে যায়, যেটা পলিসিটাকে তাহলে ইমপ্লিমেন্ট করে এই ব্যবস্থাটাকে আরো জোরদার করে নিয়ে যাওয়ার। এর ফরেস্ট রাইটস একটা উদাহরণ, একটা বড় উদাহরণ। রাইট টু ইনফরমেশন আর একটা বড় উদাহরণ। রাইট টু ইনফরমেশনও কিন্তু নন স্টেট অ্যাক্টরদের দিয়ে শুরু, রাজস্থান থেকে, তাই তো, যেটার মধ্যে মজদুর কিষান শক্তি সংঘ শুরু করেছিল। সেটা 1997-95 এরকম সময় থেকে 2014 পর্যন্ত
ভারতবর্ষে যে কটা খুব মানে সহজভাবে বললে প্রো পিপল আইন হয়েছে, তার প্রত্যেকটা কিন্তু মেন স্ট্রিম রাজনীতির বাইরে থেকে এসেছে। আমি একটার পর একটা উদাহরণ দিতে পারি। একটা হচ্ছে মানে ফরেস্ট রাইটস অ্যাক্ট তো বটেই, তার আগে আপনার পেসা, পঞ্চায়েত এক্সটেনশন ফর শিডিউল এরিয়াস, তারপরে ডিসেবিলিটি রাইটস অ্যাক্ট, তারপরে রাইট টু ইনফরমেশন, সরি ইয়ে করলাম, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2013, এনআরইজিএ সব থেকে বড় অ্যাক্ট, এবং ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 2013, যার মধ্যে অতগুলো রেস্ট্রিকশন আনা গেল আর কি। কাজে প্রো পিপল যতগুলো জিনিস হয়েছে, এছাড়াও এনভায়রনমেন্টাল কতগুলো ছোট ছোট বদল হয়েছে, যেগুলো এইখানে যেটা প্রশ্ন ওঠে সেটা হচ্ছে যে তাহলে মেন স্ট্রিম রাজনৈতিক দলের স্পেসের বাইরে থেকেও কিন্তু মানে পলিসিকে ইনফ্লুয়েন্স করা গেছিল, এবং এখনো কিছু কিছু পরিমাণে যাওয়ার সুযোগ রয়েছে, যদিও এখন ব্যবস্থাটা কঠিন হয়ে গেছে অনেক। এটার একটা বড় জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মেন স্ট্রিম রাজনীতির বাইরে থেকেও এটা করা গেছে। এর দুটো পরিণাম হতে পারে বা দুটো ইমপ্লিকেশন হতে পারে। একটা হচ্ছে যে মেন স্ট্রিম রাজনীতির বাইরে সমাজের পরিবর্তনের যে বড় ফোর্স, সেই ফোর্সটা রয়েছে, এবং আপনি যদি সাম্প্রতিককালের ঘটনা দেখেন, সত্যি সত্যি বলতে কি এই আজকের কিষাণ আন্দোলনও একেবারে মেন স্ট্রিম রাজনীতির বাইরে থেকে হচ্ছে। অ্যান্টি সিএ রাজনীতিও কিন্তু, অ্যান্টি সি আন্দোলন কিন্তু মেন স্ট্রিম রাজনীতির বাইরে থেকে হয়েছিল। আপনার ওই 2012 সেই বিভৎস দুর্ঘটনা, ওই নির্ভয় মেয়েটি রেপ হওয়ার পরের মৃত্যু, এবং তারপরে মানে নির্ভয় অ্যাক্ট তৈরি হওয়া, সেই আন্দোলন তখন, সেটাও কিন্তু মেন স্ট্রিম রাজনীতির বাইরে। আন্না আন্দোলন, ইন্ডিয়া এগেন্স্ট করাপশনও মেন স্ট্রিম রাজনীতির বাইরে ছিল। সাম্প্রতিককালে যা কিছু হয়েছে মোটামুটি সবটাই মেন স্ট্রিম রাজনীতির বাইরে থেকে হয়েছে। কাজেই সেই স্পেসটা একদিক থেকে বেড়ে গেছিল, এবং এখন সেই স্পেসটাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, এবং সেটা খুব সচেতন ভাবে হচ্ছে। সেটা একটা অন্য প্রসঙ্গ, সেই অন্য দিন কোনো এক সময় আলোচনা করা যাবে। এইটা একটা বড় বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেটা সুযোগ কিন্তু রয়ে গেছে, রয়ে যায়নি। ঠিক কথা। আমরা এবার দ্বিতীয় পর্যায়ে যাব। এতক্ষণ আমরা আলোচনা করলাম আগের দিনের আলোচনার জেট টেনে তৃণমূল স্তরে গণতন্ত্রের অনুশীলন, সমস্যা এবং সুযোগ, এই নিয়ে। আমাদের পরের বিষয় হচ্ছে সিভিল সোসাইটি মুভমেন্ট, কি ও কেন। এইটের ভিত্তিতে প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা, এই নিয়ে ডক্টর সরকার অক্টোবর মাসে একটি ওয়েবিনারে বিস্তৃতভাবে বলেছেন। যারা দেখেননি তারা প্ল্যাটফর্মের সেই রেকর্ডেড এপিসোডটায় গিয়ে, সেশনে গিয়ে দেখতে পারেন। তো আমরা সেইখান থেকে, সেদিনের আলোচনার ভিত্তিতে কিছু প্রশ্ন এসেছিল, সেগুলোর ভিত্তিতে আজকের আলোচনা আমরা সংগঠিত করব। তো ডক্টর সরকার, একটু রিক্যাপ করা বোধহয় একটু জরুরি। যারা শ্রোতারা আজকে প্রথম শুনছেন বা এরপরে প্রথম শুনবেন এই আলোচনাটা, তাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে সিভিল সোসাইটি। আমরা যদিও বাঙালিরা কথার মধ্যে সাবলীলভাবে ইংরেজি কথার ব্যবহার করি, কিন্তু আমি এই প্রশ্নটা বিশেষ করে তুলছি এই জন্য, সেদিন আপনি এই নিয়ে নিজেই কথা বলেছিলেন। সিভিল সোসাইটি মানে আপনি ইনসিস্ট করেছেন সিভিল সোসাইটি ব্যবহার করতে, এর পরোক্ষে অন্যান্য সংজ্ঞা দেওয়া যেতে পারে, নাগরিক সমাজ বা সুশীল সমাজ। এবং সিভিল সোসাইটি কথাটা শুনলে যেমন একটা নাগরিক, নগর কেন্দ্রিক একটা ব্যাপার মাথায় আসে, কিন্তু সিভিল সোসাইটি মুভমেন্ট কি শুধুই নগর কেন্দ্রিক? গ্রাম বা মফস্বল, তার মধ্যে এই সামগ্রিকভাবে সংজ্ঞার আওতায় কি করে আনবো সিভিল সোসাইটি শব্দটা দিয়ে? একটু তাত্ত্বিক আলোচনা, কিন্তু এটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সিভিল সোসাইটি কথাটা তো অনেক কিছু অন্য কথার মতোই এই মানে ইউরোপ আমেরিকার থেকে এসেছে, মূলত ইউরোপ থেকে এসেছিল, এবং সেখানে সিভিল সোসাইটি কথাটা মানে প্রায় 200 বছরের পুরনো কথা, যেখানে বলা হলো যে আধুনিক শিল্প এবং নগর কেন্দ্রিক যে সমাজ গড়া হবে, সেখানে দুটো প্রশ্ন উঠবে। একটা হচ্ছে, সমাজে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের সম্পর্কের আধারগুলো কি,
আর কি। আর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের সঙ্গে প্রত্যেক মানুষের পলিটিক্যাল আধার ছাড়াও মানে সিভিল আধারগুলো কি, এই দিক থেকে প্রশ্নটা উঠলো যে সিভিল সোসাইটির একটা এমন বিষয় যে বিষয়টা যেটা ইন্ডিভিজুয়াল এবং লার্জার সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল এবং স্টেট এর মাঝখানে একটা বিচরণ করার মতো একটা বিষয় এবং বিচরণ করার মতো একটা প্রতিষ্ঠান কথাটা বললে আমরা সাধারণত খুব মানে অর্গানাইজ ফর্মাল প্রতিষ্ঠান ধরনের জিনিস বুঝি, যেমন সরকার, দপ্তর, নির্বাচন কমিশন, কোর্ট ইত্যাদি। এইটা মূলত ইকোনমিক্স থেকে আসে। আর সমাজতত্ত্ব থেকে, সোশিয়োলজি থেকে প্রতিষ্ঠান বললে কিন্তু যেগুলো অনেক ধরনের নর্মকে মানে নর্ম বাহিত যে ধরনের প্রক্রিয়া সমাজে চলে সেটাকে প্রতিষ্ঠান বলা হয়। যেমন সমাজতত্ত্বে ম্যারেজকে প্রতিষ্ঠান বলা হয়, বিবাহকে প্রতিষ্ঠান বলা হয় আর কি। সিভিল সোসাইটি ওই ধরনের সমাজতাত্ত্বিক প্রতিষ্ঠান যেখানে মানুষ এক ধরনের আধার থেকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের আধার তৈরি হবে, সেই আধারের মধ্যে ওই গণতান্ত্রিকতার বোধটা থাকবে, সেই আধারের মধ্যে পারস্পরিক সম্মানের বোধটা থাকবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি। যেহেতু সেটার ভিত্তি ছিল নগর এবং শিল্প সভ্যতা, সেই জন্য নগর থেকে এসেছে সিভিল সোসাইটি, এবং বাংলা যারা করেছিলেন, যে সময়তে করেছিলেন, তারা ওই নাগরিক কথাটা এসে গেছেন আর কি। ওইটা যদি ছেড়ে দিই তাহলে প্রশ্নটা উঠবে যে সত্যি সত্যি কৌম সমাজ, যাকে বাংলায় একটু পুরনো বাংলা হয় কৌম সমাজ, সেটা হচ্ছে কমিউনিটি এক ধরনের সমাজ আর কি। যে কমিউনিটি এক ধরনের সমাজ, যে সমাজটা ডিটারমিন্ড হয়েছে, মানুষ যে জন্মগ্রহণ করেছে সেই জাতিতে জন্ম বা সেই কমিউনিটিতে, তার কমিউনিটির নিয়মগুলো তার কাছে ডেস্টিনড হয়ে রয়েছে আর কি। এই ধরনের সমাজ। কমিউনিটি বলতে সাধারণত বোঝায় যে এমন ধরনের সমাজ যেখানে সমাজে ব্যক্তিটা সেন্ট্রাল মানে অ্যাক্সিস নয়, সমাজটা নিজেই সেন্ট্রাল অ্যাক্সিস, এবং সেই সমাজের নর্মগুলো ডিটারমিন করে, এবং সেই নর্মগুলো মানুষকে সারাক্ষণ বলে দেয় যে তুমি কি করতে পারবে, কি করতে পারবে না। এবং সেখানে কিন্তু সমাজের ভিত্তিটা এসেনশিয়ালি মানে হিস্টোরিক্যালি ডিটারমিন্ড, অর্থাৎ বাই বার্থ ডিটারমিন্ড বা বাই ট্রাইব ডিটারমিন্ড বা বাই রিলিজিয়ান ডিটারমিন্ড আর কি। যে লোকটি জন্মাচ্ছে সেখানে তার কিছু করণীয় নেই, সে সারা জীবন ওইখানেই তার স্থান। সে যদি মুসলমান হয়ে জন্মায় তাহলে মুসলমান কমিউনিটির মধ্যেই সে থাকবে, এরকম আর কি। এইটাকে বাংলায়, পুরনো বাংলায় দেখলাম লেখা হয়েছে কৌম সমাজ বলে। এবারে প্রশ্নটা হচ্ছে যে মানে কৌম সমাজ থেকে নাগরিক সমাজে পৌঁছতে গেলে, যেখানে প্রত্যেক মানুষ একটা সমান ধরনের সামাজিক পরিস্থিতি, সামাজিক অবস্থান থেকে পরস্পরের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, সত্যি কি নগরটাই ভীষণ জরুরি? এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে, এটা তাত্ত্বিক কথার মধ্যে বেশি ঢুকবো না। আলোচনা হয়েছে, এটা দেখা গেছে যে হ্যাঁ, নগরটা জরুরি, মানে একেবারে জরুরি তা নয়, কিন্তু এমনও যেটা পরিস্থিতি হচ্ছে সেটা এই যে মানে সমাজটাই যখন আস্তে আস্তে মনের দিক থেকে নগর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, অর্থাৎ সমাজের অ্যাসপিরেশনস গুলো যত আস্তে আস্তে আরবান হয়ে যাচ্ছে, সমাজে ইন্ডিভিজুয়াল যত আস্তে আস্তে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার নানা উপায় আছে। একটা উপায় হচ্ছে স্টেটের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেটা ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক, হাউসহোল্ড কেন্দ্রিক, কমিউনিটি কেন্দ্রিক নয়, সেটা একটা বড় বিষয়। আরেকটা হচ্ছে সমাজে অর্থনীতিতে কম্পিটিশন চলে আসছে, কম্পিটিশন আসলেই ব্যক্তি খুব সেন্ট্রাল জায়গায় আস্তে আস্তে আসতে থাকে। এই নানা কারণে ব্যক্তি খুব বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একেবারে খুব ট্র্যাডিশনাল কনভেনশনাল নগর ছাড়াও নাগরিক সমাজ তৈরি হওয়া সম্ভব, এবং সমাজ আন্দোলন থেকে যে ধরনের একজোট হওয়ার যে প্রবণতা, সেখানে পরস্পরকে পরস্পর মানে একভাবে দেখার যে প্রবণতা, সেটার থেকেও হচ্ছে এটা। কাজে আপনার প্রশ্নের মধ্যে যেটা ইঙ্গিতটা লুকিয়ে আছে, সেই ইঙ্গিতটা সঠিক। সেটা হচ্ছে যে মানে এমনকি একেবারে টিপিক্যাল মেট্রোপলিটন নগরের বাদ দিলেও ভারতবর্ষের মতো জায়গাতেও আস্তে আস্তে নাগরিক সমাজ তৈরি হচ্ছে। আপনি যদি দেখেন যে বহু ছোট শহরে আজকাল পরিবেশ সম্বন্ধে চেতনা এত বেড়ে গেছে যে তারাও একটা গাছের কর্পোরেশন কাটতে গেলেও কিন্তু 10টা লোক জড়ো হয়ে গিয়ে কর্পোরেশনের গাছ কাটতে দিচ্ছে না, এই অবস্থা হয়ে গেছে।
বিভিন্ন, যেটা একটি দক্ষিণ ভারতে একটু বেশি লাগে সেটা আর কি, যে কোনো কারণেই হোক। কিন্তু এই চেতনাগুলোই এক ধরনের নাগরিক চেতনা, যার জন্য মেট্রোপলিটন শহর হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, ঠিক কথা। আপনার অক্টোবর মাসের আলোচনার জেট টেনেই আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ কার্ল মার্কস বলেছে, নজরুল বলেছে, সেগুলো হচ্ছে পেটে খাবার থাকলে তারপরে, তার আগে নয়। নজরুলের কবিতা আছে, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় সে অন্ন দুফোঁটা জল, বা এই ধরনের কিছু, আমি একটু ভুল করছি বোধহয়। তো সুতরাং আমি যদি এবং আরেকটি গণতন্ত্রের প্রিকন্ডিশন হচ্ছে যোগাযোগ, মানুষের যোগাযোগ প্রযুক্তি, সহজে খবর তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার সুবিধে, যেগুলো গত 10 বছরে বা গত 30 বছরে পার্টিকুলারলি অভূতপূর্ব উন্নতি হয়েছে। ভারতবর্ষ অন্তত উৎপাদনের দিক থেকে ভারতবর্ষে খাদ্য সমস্যার সমাধান হয়েছে। ডিস্ট্রিবিউশন নিয়ে নিশ্চয়ই প্রশ্ন আছে, কিন্তু পরিস্থিতিটা 50 বছর আগে যা ছিল তার থেকে তো অনেক উন্নত। কিন্তু এর হাত ধরে ডেমোক্রেসি কি একই দিকে এগিয়েছে, না আপনার মনে হয় যতটা যেরকম হওয়া উচিত ছিল সেরকম হয়নি? খাদ্য এবং যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা, তার সাথে থিওরিটিক্যালি আমরা ধরে নেব যে গণতান্ত্রিক বিকাশের একটি সরলরৈখিক যোগ আছে, সেটা কি আপনি দেখেন অভিজ্ঞতার মধ্যে দিয়ে? একটুখানি মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে ব্যাপারটাকে। সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে যে কোনো প্রয়োজনে মানুষের আদান প্রদান, ভাবের আদান প্রদান, ধারণার আদান প্রদান, তথ্যের আদান প্রদান, তর্ক বিতর্কের সুযোগ, ইন্টারাকশনের সুযোগ অনেক বেশি বেড়ে যায়। এটা খুব নিশ্চিতভাবেই গণতান্ত্রিক স্পেসটাকে মানে এক্সপ্যান্ড করে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যত বেশি মানুষের সঙ্গে কথা বলতে পারবে এবং সেই কথা বলার মধ্যে কোনো বাধা আসবে না, কেউ আটকে দেবে না, বা কেউ সুইচ অফ করে দেবে না, বা কেউ মানে ট্রান্সমিশন বন্ধ করে দেবে না, বা ইন্টারনেট ডাউন করে দিচ্ছে না মাঝখান থেকে, সেই লিবার্টিটা বা সেই কালেকটিভ লিবার্টিটার একটা গণতান্ত্রিক মানে প্রয়োজন বা মূল্যবোধ আছে। এটা ভারতবর্ষে থ্যাঙ্কস টু মানে কমিউনিকেশনের যা সমস্ত নীতি হয়েছিল তার ফলে এটা ঘটেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা মানে গণতন্ত্র প্রসারের একটা শর্ত, এই বিষয়ে কোনো, এটা বলা যেতে পারে। কিন্তু তার মানে কি এই যে এটার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের প্রসারটা এমনিতে ঘটেছে, নাকি অন্য কোনো ফোর্স কাজ করেছে যে ফোর্সটা গণতন্ত্রের প্রসারে কোনো বাধা এনেছে? খাদ্যের অভাবটা চুকেছে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে যে মানে গণতান্ত্রিকতার যে বোধ, সেই বোধ কিন্তু মানে 1960-এর দশকের খাদ্য আন্দোলনও কিন্তু গণতন্ত্রের বোধ থেকেই তৈরি হয়েছিল। অর্থাৎ আমাকে এক জায়গায় হয়ে প্রতিবাদ করতে হবে, সেটা তখন কিন্তু প্রায় ফেমিন কন্ডিশন এসেছিল, তা সত্ত্বেও খাদ্য আন্দোলন তৈরি হয়ে গিয়েছিল আর কি। তার আরো আগের অবস্থা তো আরো আছেই। কাজেই খাদ্যের সঙ্গে যোগাযোগটা আরেকটু ক্ষীণ, একেবারে খুব জোরালো নয়, খুব সরাসরি নয়। প্রশ্নটা হচ্ছে যে ভারতবর্ষের গণতান্ত্রিকতার বোধটা মানে কিভাবে এগিয়েছে। এইখানে যেটা আমি অনেকদিন থেকেই বলছি, মানে যে কোনো জায়গাতেই বলার সুযোগ পাই বলতে থাকি, সেটা এই যে এই 80-র দশক থেকে ভারতবর্ষের মেইন স্ট্রিম রাজনীতিটা আমার মতে এক ধরনের ফ্র্যাগমেন্টেশন হতে শুরু করে। আজকের দিনে এসে ওটাকে ফ্র্যাগমেন্টেশন বলা যায়, তখন বলা যাচ্ছিল না। সেই ফ্র্যাগমেন্টেশনটার মধ্যে ছিল আঞ্চলিকতা, সেই ফ্র্যাগমেন্টেশনটার মধ্যে ছিল ভাষা, সেই ফ্র্যাগমেন্টেশনটার মধ্যে ছিল জাত, এবং টু সাম এক্সটেন্ট ইথনিসিটি, সান অফ দ্য সয়েল, আউটসাইডার, ইনসাইডার ইত্যাদি। 90-এর দশকে মন্ডল কমিশনের পর থেকে মন্ডল পলিটিক্স যেটাকে বলা হয়,
উত্তর ভারত জুড়ে এবং মধ্য ভারত জুড়ে যে মন্ডল পলিটিক্স তৈরি হয়, তাতে এই আঞ্চলিকতা, ভাষা এবং জাতি এবং এথনিসিটির মাধ্যম দিয়ে ভারতবর্ষের মেইন পলিটি যাকে বলে, অর্থাৎ সমস্ত মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো একটা সম্পূর্ণভাবে ফ্র্যাগমেন্টেড পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল স্পেস তৈরি হয়ে গেছে। আপনি যদি হিসেব করে দেখেন যতগুলো পার্টির নাম আপনি আজকে জানছেন, তার মধ্যে কংগ্রেস আর বিজেপিকে বাদ দিলে বাকি সবকটা পার্টি হয় জাতভিত্তিক পার্টি, নয় ভাষা ভিত্তিক পার্টি, নয় আঞ্চলিক ভিত্তিক পার্টি, এবং এদের কোনো ন্যাশনাল ইমাজিনেশন অফ ভারতবর্ষ নেই। এদের ইমাজিনেশন অফ দেয়ার এক্সিস্টেন্স ইজ আইদার অন্ধ্রপ্রদেশ অর তেলেঙ্গানা অর উড়িষ্যা অর বেঙ্গল অর পাঞ্জাব ইত্যাদি এবং আসাম। এইটার ফলে একটা জিনিস ঘটেছে ভারতবর্ষে, সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক পলিটিক্সের কিন্তু আধারটা মূলত মানে ম্যাটার্স অফ রিয়েল লাইফ দিয়ে তৈরি হয়। অর্থাৎ সত্যি কথা বলতে থিংস দ্যাট ম্যাটার টু মাই লাইফ, যেটার মধ্যে অন্ন, বস্ত্র, চাকরি ইত্যাদি, ডিগনিটি, সমাজ ইত্যাদি অনেক কিছু আসে আর কি। হ্যাঁ, জল, পরিবেশ, বায়ু, সবকিছু এগুলো ম্যাটার্স অফ লাইফ দিয়ে তৈরি হয় গণতান্ত্রিকতার বোধটা। পলিটিটা যত বেশি ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, তত বেশি কিন্তু মানুষের রাজনৈতিক বোধটা এই ম্যাটার অফ ফ্যাক্টস অফ লাইফ, যেগুলো প্রশ্নগুলো, সড়ক বিজলি পানি যে কথাটা আমরা সেগুলো শুনে আসতাম, ওটা তো একটা মেটাফর। সড়ক বিজলি পানি আসলে দোজ থিংস দ্যাট ম্যাটার টু মাই লাইফ, আমার শিক্ষা, মানে স্বাস্থ্য ইত্যাদি, এইখান থেকে সরে গিয়ে এখন ক্রমশ আরো সরে গেছে। তার বিজেপি তার একটা বড় কারণ, সরে গিয়ে গণতান্ত্রিক রাজনীতির বোধটা মূলত জাত এবং আমার জাতে প্রতীকী বোধে পরিণত হয়ে গেছে। সেটা এই যে একটা 3000 ফুট উঁচু স্ট্যাচু বানিয়ে ফেললাম, হ্যাঁ, অথবা আরেকটা বিশাল মন্দির বানিয়ে ফেলতে যাচ্ছি, অথবা আমাদের লখনৌয়ের উপরে অনেক বড় বড় পুরনো নেতার স্ট্যাচু ছিল, আমি একটা বিশাল কাঁসিরামের স্ট্যাচু বানিয়ে ফেললাম ইত্যাদি, বা কাঁসিরামের একটা বড় জায়গা বানিয়ে ফেললাম ইত্যাদি। এই যে প্রতীকী সিম্বল বেসড পলিটিক্স এর মধ্যে ভারতবর্ষের গণতান্ত্রিক পলিটিক্সটা চলে গেছে, তার ফলে কিন্তু ওভারঅল গণতান্ত্রিকতাটা খুব সাফার করেছে বলে আমি মনে করি। এবং সেই কারণে আরো বেশি করে সাফার করেছে এই যে রিজিনাল ফ্র্যাগমেন্টেড জাতভিত্তিক পলিটিক্স, এটা সারা ভারতবর্ষের কোনো মানে জাতীয় গণতান্ত্রিক সেন্স তৈরি হতে দেয়নি। এবং তার সঙ্গে এখন বিজেপির যে পলিটিক্স, সেই পলিটিক্সটা মূলত ব্রাহ্মণ্যবাদের পলিটিক্স, সেটা আরোই সেই দিক থেকে সরে যাচ্ছে ম্যাটার্স অফ ফ্যাক্ট অফ লাইফ থেকে আর কি। এবং এইটা একটা বড় বিষয় ঘটেছে, যে কারণে ভারতবর্ষের এই যেটা আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি সত্ত্বেও ভারতবর্ষের মানুষের কিছু না হলেও স্কুল শিক্ষার এতটা প্রসার গত 30 বছরে ঘটেছে, 25 বছরে অন্তত ঘটেছে, সেটা সত্ত্বেও ভারতবর্ষের এলিট আধুনিক এডুকেশনের ফল দিয়ে গেছে 150 বছর হয়ে গেল, সেটা সত্ত্বেও, এবং ভারতবর্ষের খাদ্যের সুরক্ষার সত্ত্বেও একেবারেই সামাজিকভাবে এবং এক অর্থে রাজনৈতিক ভাবেও যে আর কিন্তু যে অ্যাসপিরেশন থেকে কনস্টিটিউশনের স্বপ্ন তৈরি হয়েছিল বা কনস্টিটিউশন তৈরি হয়েছিল, সেইখানে আর কিন্তু দাঁড়িয়ে নেই। এই বলে আমি আপাতত থামছি। তো গত আমাদের 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে অলরেডি, আর পসিবলি 10 মিনিট মতো আলোচনা করে আজকের আলোচনায় ইতি টানবো। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট আপনারই বলা দুটো বক্তব্যকে আমি মুখোমুখি দাঁড় করাচ্ছি। একদিকে আপনি যেমন বলছেন গত 80 সালের পর থেকে ফ্র্যাগমেন্টেশন অফ ন্যাশনাল লেভেল পলিটিক্স, এবং অতি সম্প্রতি বিজেপির আরো কেন্দ্রীভবন রাজনীতি আমাদের গণতান্ত্রিক আন্দোলন এবং মূল্যবোধ থেকে সরিয়ে আনছে। আমি বিজেপির অংশটা ছেড়ে দিয়ে যদি 2013 বা 14 অব্দি দেখি,
এই সময়টা তো আপনি বলছেন যে ফ্র্যাগমেন্টেশন হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে এসেছে, কিন্তু একই সময় যেমন আপনি একটু আগেই বলেছেন যে সময় কিন্তু নন স্টেট অ্যাক্টরদের মুভমেন্ট উল্লেখযোগ্যভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে এবং আইন এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে ঢুকেছে। এই দুটোর মধ্যে একটা আপাত কনফ্লিক্ট আছে, সেইটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন। মানে পলিটিটা যত বেশি ফ্র্যাগমেন্টেড হয়েছে তত বেশি মানে পলিটিক্স, মেইন স্ট্রিম পলিটিক্সের এজেন্ডাগুলো তত বেশি ফ্রিভলাস এজেন্ডায় পরিণত হয়েছিল। এবং সেই আজকে তো এজেন্ডা আপনি যদি টেলিভিশন খোলেন বা খবরের কাগজ খোলেন দেখবেন পলিটিক্যাল পার্টি যেসব বিষয় নিয়ে কথা বলছে তার মধ্যে প্রথম কথা তার মধ্যে নৈতিক বল নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার মধ্যে কোনো মানে যেটাকে বলে সত্যিকারের সিরিয়াসনেসও নেই। এগুলো দৈনন্দিন এখন পলিটিক্সটা মানে 50% মিডিয়া ম্যানেজমেন্ট হয়ে গেছে, হেডলাইন ম্যানেজমেন্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, পারসেপশন ম্যানেজমেন্ট, হেডলাইন ম্যানেজমেন্টের মতো ব্যাপার হয়ে গেছে। এই আর কিছুটা পরিমাণে ওই দিয়ে কেডার ম্যানেজমেন্ট, মানে রাজনৈতিক দলের খুব ইনফরমেশনের ব্যাপার আর কি। তো এই যে সময়টা ধরে এই যে ফ্র্যাগমেন্টেশনটা ঘটেছে তার মানে ফলেই কিন্তু বেশি করে নন স্টেট অ্যাক্টরদের অনেক সিরিয়াস বিষয় নিয়ে পলিসি আনার সুযোগটাও অনেক বেশি বেড়েছে। দ্বিতীয় যেটা ঘটেছে সেটা আমি বলিনি এখনো পর্যন্ত, মানে বলা হয়নি, বলে দেওয়া উচিত ছিল সে সময়। সেটা হচ্ছে যে যত বেশি ফ্র্যাগমেন্টেড হয়েছে রাজনীতিটা তত বেশি কিন্তু একটা বড় সময় ধরে কোয়ালিশন রাজনীতি ভারতবর্ষে চলেছে। এবং সেই কোয়ালিশন রাজনীতিটা 2014-তে এসে একটা রূপান্তর ঘটছে। তার আগে পর্যন্ত প্রায় মানে 1990-এর 84-র পরে, রাজীব গান্ধীর পরে, নরসিংহ রাওয়ের সময় থেকেই মূলত কোয়ালিশন পলিটিক্সের জায়গা তৈরি ছিল। এই যে পিরিয়ডটা, এই কোয়ালিশন পলিটিক্সের একটা একটা মানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রাজনীতিকে শুনতে হয় অনেক বেশি, শুধু নিজেরা চেঁচালে হয় না। তার কারণ অনেক লোকের অনেক কিছু বলার থাকে। এবং এই যে কোয়ালিশন পলিটিক্সের এই বৈশিষ্ট্যটার ফলেই কিন্তু নন স্টেট অ্যাক্টরদের তো অনেক কিছু কথাবার্তা অনেক রাজনৈতিক ভাষার মধ্যে ঢোকানো গেছে আর কি। তারা কিছুটা অপরচুনিস্টিক্যালিও ঢুকিয়ে নিয়েছে যে হ্যাঁ, আমি যদি রাজস্থানে আরটিআই করে দিতে পারি তাহলে আমি একটু পপুলার হয়ে যাব, বা আমি যদি এনআরইজিএ করে দিতে পারি তাহলে আমি একটু পপুলার হয়ে যাব। এই ধরনের এই কোয়ালিশন পলিটিক্সের মধ্যে এর একটা খুব মজার সম্পর্ক আছে, যে কারণে কোয়ালিশন পলিটিক্সে সত্যি সত্যি অনেক বেশি শুনতে হয়, অনেক বেশি অন্যের কথা শুনতে হয়, অনেক বেশি অন্যকে নিয়ে চলতে হয়, অনেক বেশি অন্যের সঙ্গে বোঝাপড়া করে এগোতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই সুযোগটা কিন্তু এসেছিল এবং এই সুযোগটা ভারতবর্ষের পক্ষে উপকারী দিয়েছে এক অর্থে, মানে একভাবে দেখলে। ইন্টারেস্টিংলি একই পিরিয়ডে সব থেকে যেটা আমার কাছে খুব মজার লাগে সেটা হচ্ছে যে এর মধ্যে আপনার 1998 সালের পর থেকে কিন্তু ইকোনমিক গ্রোথ কিছু খারাপ হয়নি। অর্থাৎ কোয়ালিশন পলিটিক্সের সঙ্গে ইকোনমিক গ্রোথের কোনো ইনভার্স সম্পর্ক কিন্তু নেই। হ্যাঁ, বরং 2014 সালের পর থেকে ড্রাস্টিক ফল হয়েছে ইকোনমিক গ্রোথের, যখন কিন্তু ম্যাসিভ পলিটিক্যাল সাপোর্ট একটা পার্টির উপরে আছে আর কি, একটা পার্টির সঙ্গে আছে। কাজে এটা খুব একটা ইন্টারেস্টিং, মানে ভারতবর্ষের সেই জন্য দুনিয়াকে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস বলার আছে, যেগুলো ভারতবর্ষের অনেকেই মানে অনেক কিছুই ইন্টারন্যাশনাল মডেল ভারতবর্ষে চলে না এবং নতুন মডেল দেয়। চাষের ক্ষেত্রে এটা সত্যি, ভারতবর্ষের স্মল ফার্মস প্রমাণ করেছে যে স্মল ফার্মস কতখানি প্রোডাক্টিভ হতে পারে আর কি। ভারতবর্ষের 86% অফ দ্য ফার্মার্স আর, মানে 86% চাষি হচ্ছে স্মল অ্যান্ড মার্কেটেবল ফার্মার। হ্যাঁ, এবং তারা 40% অফ দ্য মার্কেটেবল সারপ্লাস তারা বাজারে আনে আর কি। আপনি যদি কিছু কিছু বিশেষ প্রোডাক্ট দেখেন, বিশেষ করে ফল এবং ভেজিটেবল, স্মল ফার্মস এর প্রোডাক্টিভিটি মানে ভারতবর্ষের উল্লেখযোগ্য। দ্বিতীয়ত ভারতবর্ষের ডেয়ারি সেক্টর আরেকটা মিরাকল বলতে পারেন, ভারতবর্ষের পোল্ট্রি সেক্টর আরেকটা মিরাকল। কাজে ভারতবর্ষের অনেকগুলো জিনিসই খুব মিরাকেলের মতো হয়। সেটা হচ্ছে যে চিরকালই সবাই ভেবেছে যে যদি ম্যাসিভ পলিটিক্যাল ম্যান্ডেট থাকে তাহলে দেশে স্টেবিলিটি থাকে, যদি স্টেবিলিটি থাকে তাহলে ইকোনমিক গ্রোথ হবে, ইনভেস্টমেন্ট হবে, ইত্যাদি ইত্যাদি। সে ঘটনাটা আদৌ ঘটেনি।
বরং কোয়ালিশন পলিটিক্সে যেখানে অনেক বোঝাপড়া করে মনমোহন সিং, নরসিংহ রাও, অটল বিহারী ইত্যাদি সবাইকে চলতে হয়েছিল, সেখানে অনেক বেটার গ্রোথ কিন্তু দেখা গেছে আর কি পরবর্তীকালে ডেফিনেটলি। এটা খুব ইন্টারেস্টিং, এবং সেই ফলে কিন্তু ভারতবর্ষের অনেকগুলো ভালো জিনিস ওই সময়তে ঘটেছে, এবং সেখানে সিভিল সোসাইটির যে ক্রেডিবিলিটি বা লেজিটিমেসি, সেটাও কিন্তু অনেক বেশি ওই পিরিয়ডে স্বীকৃত হয়েছিল, যে হ্যাঁ এরাও অনেক দরকারি কাজ করছে, এরাও অনেক দরকারি জিনিস বলছে, এবং এরা সমাজের অনেক ভালো দিকের মধ্যেই আছে। এক অর্থে কিন্তু ওই ফ্র্যাগমেন্টেশনের, কেউ যদি বলে ফ্র্যাগমেন্টেশনের থেকে কিছু উপকার হয়নি, এটা বড় বড় রকমের উপকার। আর ইকোনমিক গ্রোথটা তো আরেকটা বড় রকমের উপকার দেশের মধ্যে, কিন্তু রাজনৈতিক স্পেসটা অনেক গড়বড়ে হয়ে গেছে। একটা শেষ কথা দিয়ে, মানে একটা ক্যাচ ফ্রেজ আপনি উল্লেখ করেছেন আপনার আলোচনায় আগের দিন, গণতন্ত্রের পিছু হটা। এইটা দিয়ে আজকের আলোচনা শেষ করব। আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, খুব মানে বিকল্প মিডিয়াতে খুব আলোচনা হয় 2014 পরে গণতন্ত্রের পিছু হটার অনেক মুহূর্ত এবং দৃষ্টান্ত রয়েছে। গণতন্ত্রের পিছু হটা কি 2014তেই শুরু হয়েছে আপনার মতে, নাকি এর প্রবণতা তার আগেও দেখা গেছে? তো আমার প্রশ্ন আমি দুটো ভাগে ভাগ করে আপনাকে উত্তর দিতে বলবো, যে 2014 আগে যদি গণতন্ত্রের পিছু হটার কোনো প্রবণতা থাকে, দৃশ্যমান প্রবণতা থাকে, সেগুলো কি কি? এবং 2014 পরে আপনাকে যদি বলি 3টি ল্যান্ডমার্ক আইডেন্টিফাই করতে, যেগুলোকে বলা যাবে ডিসাইসিভলি গণতন্ত্রের পিছনে হটার নির্ভুল লক্ষণ। প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে এই যে প্রবণতার 2014 আগেও ছিল। আপনাকে মনে রাখতে হবে তসলিমা নাসরিনের বই আমাদের এই বাংলায় নিষিদ্ধ হয়েছিল 2014 অনেক আগে, এবং এরকম ধরনের ঘটনা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন সময় হয়েছে। রাজনৈতিক বিপক্ষদের পিছনে মিশা লাগিয়ে দেওয়া, এই যে বিভিন্ন ধরনের খুব ডেঞ্জারাস অ্যাক্ট গুলো, ইউপি এখন বলে ইউপা, মানে যেটা ব্যবহার হচ্ছে, আগে ছিল মিসা, তারপরে আপনার উত্তর পূর্ব ভারতে যে সমস্ত অ্যাক্ট গুলো লাগু ছিল ইত্যাদি, সেগুলো সবসময়তেই মানে গণতন্ত্রের বিরোধী প্রবণতার মধ্যেই পড়ে। লেখকদের মকবুল ফিদা হুসেনকে দেশ ছাড়তে হয়েছিল, এই ঘটনা নিশ্চয়ই আমাদেরও মনে আছে, তার কারণ তিনি একটা কিছু বলেছিলেন বা পেন্টিং একটা এঁকেছিলেন ইত্যাদি। কাজেই এই প্রবণতাগুলো আমাদের দেশে ছিল। দ্বিতীয় হচ্ছে মোটামুটি মানে ভাবে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলো যে ধরনের অগণতান্ত্রিক প্রবণতার সঙ্গে কম্প্রোমাইজ করে, সেই কম্প্রোমাইজ করার প্রবণতা আগেও ছিল। ইন্দিরা গান্ধীও করেছেন, রাজীব গান্ধীও করেছেন, শরিয়ত অ্যাক্টের সময়তে শরিয়ত অ্যাক্ট কম্প্রোমাইজ করেছিলেন ইত্যাদি ঘটনার মধ্যে আছে। কাজেই প্রবণতার দিক থেকে পরিষ্কার এটা যে 2014 এটা শুরু হয়নি, এই প্রবণতা আগেও ছিল। এবারে যেটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি শুধুই এটা কোয়ান্টিটির ডিফারেন্স, আগে ছিল 10টা এখন হয়েছে 100টা নাকি 50টা, এটা কি তাহলে আমরা শুধু একটা কোয়ান্টিটির ডিফারেন্স দিয়ে দেখব? অনেক মানুষ আর্গুও করেন যে হ্যাঁ আসলে এটা কোয়ান্টিটির ডিফারেন্স। এইখানে আমি মনে করি যে না, এটা কোয়ান্টিটিভ ডিফারেন্স নয়, এটা একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স রয়েছে 2014 পরে যেটা ঘটেছে। 2014 পরে যেটা ঘটেছে সেটা খুব ইন্টারেস্টিংলি মানে তার অনেক কমনালিটি, অনেকগুলো কয়েকটা আরো দেশের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়। সেটা টার্কির এরদোগানের সঙ্গে মেলানো যায়, ট্রাম্পের সঙ্গে কিছুটা মেলানো যায় ইত্যাদি ইত্যাদি। কাজেই ওইটা একেবারেই পিওর কোয়ান্টিটিভ ডিফারেন্স দিয়ে বলা যাবে না। 2014 পরে বেশ কয়েকটা জিনিস মানে ঘটেছে যেটা আগে মানে সত্যি কথা বলতে কি কোয়ালিটেটিভলি অনেক কম ছিল। এক নম্বর হচ্ছে সংসদীয় প্রক্রিয়াটা 2014 পরে যেভাবে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে আর কি, সেটা কিন্তু 2014 আগে পর্যন্ত ওই রকম বিধ্বস্ত হওয়ার কোনো ইঙ্গিত সংসদের মধ্যে ছিল না। আপনি গত
মানে এই 1.5 বছর, যেটা 2019-এর পরের যে লোকসভা, সপ্তম লোকসভা বোধহয় এটা, এই 1.5 বছরে একটা বিলও সিলেক্ট কমিটিতে যায়নি পার্লামেন্টে। আর গত 5 বছরের যেটা মোদি 1 যেটা, সেখানে মাত্র 23% বিল সিলেক্ট কমিটিতে গেছে। তার আগের 10 বছরে মোটামুটি ভাবে 64 থেকে 75% বিল সিলেক্ট কমিটিতে গেছে। অর্থাৎ সংসদীয় এবং আজকের কিষাণ আন্দোলনেরও একটা বড় মানে প্রশ্ন ওইখানে, যে সংসদীয় প্রক্রিয়াটা এইভাবে কি করে, এই যে তারপরে এই যে ধরুন ফাইন্যান্স বিল দিয়ে জোচ্চুরি করে কিছু কিছু বিল পাস করিয়ে নেওয়া, যেটা রাজ্যসভায় যেতে হয় না। তারপরে এই যে লাস্ট কিষাণ বিলটা হচ্ছে সব থেকে একটা বড়, মানে সব থেকে না হলে একটা খুব বড় উদাহরণ, যেখানে আওয়াজ মানে ডিভিশন চাইলো রাজ্যসভায়, সেই রাজ্যসভায় ডিভিশন হলে রাজ্যসভায় হয়তো সেদিন বিলটা হেরে যেত, পাস করতে পারতো না। স্পিকার ডিভিশন করতে দিল না, তার ফলে রাজ্যসভা থেকে এরা বেরিয়ে গেল, তখন ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেল। মানে এই ধরনের ব্লেটেন্ট জোচ্চুরি বা পার্লামেন্টে দাঁড়িয়ে মানে স্টেটমেন্ট দিচ্ছেন একের পর এক নেতা মন্ত্রী ট্রেজারি বেঞ্চ থেকে, যেগুলো মিথ্যে সম্পূর্ণ, এইভাবে সংসদীয় প্রক্রিয়াটাকে মানে ভেঙে দেওয়াটা এটা 2014 পরে ঘটেছে। দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সমাজের মধ্যে খুব একটা ম্যাসিভ মানে এই বিভাজন ঘটিয়ে দেওয়া ধর্মের নামে আর কি, এইটার কিন্তু সমাজ সংগঠিত ভাবে 2014 আগে কখনোই ঘটেনি। এটা তুমি এটার বলতে পারেন এটা 0 পয়েন্ট হচ্ছে 2012-13 থেকে শুরু হয়েছে। এই যে আইটি সেল এবং তার এই 35,000 হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে প্রতিদিন অন্তত 100-র উপরে 150-র উপরে মেসেজ যাচ্ছে, এবং তারপরে একটা সামাজিক প্রক্রিয়া আনলিশ করে দেওয়া হচ্ছে যে আমাদের আমরা এবং ওরা, এবং এটা মানে যে কোনো উপায় হোক ধর্মীয় মাইনরিটিকে আলাদা করে দাও, তাদেরকে মেরে ফেলো, এবং তারপরে এই যে সব লাভ জিহাদ থেকে শুরু করে আপনার এই ঘর ওয়াপাসি থেকে শুরু করে কত কিছু জিনিস আবিষ্কার হলো, আরবান নকশাল থেকে শুরু করে, এই প্রক্রিয়াটা কিন্তু একেবারে একটা নতুন প্রক্রিয়া আর কি। থার্ড হচ্ছে যেটা সেটা আগেও ছিল, আপনি বলতে পারেন সেইটা হয়তো কোয়ান্টিটেটিভলি ব্যাখ্যা করা যাবে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ভেঙে দেওয়া আর কি, মূলত ইনস্টিটিউশনাল ডিক্লাইনটা। এটা মানে আগেও ঘটেছিল, কিন্তু আবার এর মধ্যে কিছু বড় পরিবর্তন হয়েছিল, এমন হয়নি তা না। যেমন ধরুন নির্বাচন কমিশন টিএন সেশন আগে আসার আগে পর্যন্ত দেশের লোক জানতোই না যে নির্বাচন কমিশনটার এত ক্ষমতা আছে, এবং সেইটা একটা পিকে গিয়ে পৌঁছলো, যেটা ভারতবর্ষের মানে সারা পৃথিবীর কাছে একটা উদাহরণ হয়ে গেছিল যে হ্যাঁ এরকম ধরনের নির্বাচন কমিশন হতে পারে, যেটা বিহারের মতো একটা টার্ময়েল স্টেটকে ঠান্ডা করে দিল। আজকে বিহারে ইলেকশনে কোনোদিনই হয় না, কিন্তু সেই সময় মানে বিহারে ইলেকশন করার কথা কেউ ভাবতো না, এরকম অবস্থা। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন আবার এতখানি ডুবে গেল। এটা একটা খুব এক্সেপশনাল উদাহরণ আর কি জিনিসটা। অ্যাকাউন্টেন্ট জেনারেলের রিপোর্ট, মানে আপনার এই যে ওই যে ডাসোর্টের ইয়ে কেনা নিয়ে, এই ধরনের ব্লেটেন্ট মানে জোচ্চুরি রিপোর্ট ধরনের জিনিস কিন্তু ইতিহাস আগে ছিল না। ইনস্টিটিউশনাল ডিক্লাইনটাকে আপনি কোয়ান্টিটেটিভলিও বলতে পারেন, মানে ওইখানে ডিবেটটা একটু সূক্ষ্ম ডিবেট আমার কাছে মনে হয়, যে আগে কতটা ছিল এখন কতটা ছিল না ইত্যাদি ইত্যাদি। সুপ্রিম কোর্ট এমার্জেন্সির সময়ও মানে সাকাম করে গিয়েছিল, ক্যাপিচুলেট করে গিয়েছিল, আজকেও ক্যাপিচুলেট করে গেছে। মানে আজকে একটা এমন পর্যায়ে চলে গেছে সেটাকে নিয়ে নতুন করে লোকেরা বলছে, তখন যেহেতু ওটা মাত্র 2 বছরের ব্যাপার ছিল লোকেরা বলতে পারেনি। আজকে তো মানে সমস্ত লিগাল স্কলারই বলছে যে সুপ্রিম কোর্ট হ্যাজ বিকাম অ্যান এক্সিকিউটিভ কোর্ট, ওটার মানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আর নেই। আমি সুপ্রিম কোর্টের বেলাতে ওইটা আর মানবো না যে মানে এটা কোয়ান্টিটেটিভ ডিফারেন্স, কিন্তু কিছু কিছু ব্যাপারে কোয়ান্টিটেটিভ ডিফারেন্স বলা যায়, কিন্তু বেশ কিছু ব্যাপারে একেবারে কোয়ালিটেটিভলি আলাদা হয়ে গেছে। ডক্টর সরকার, অভিজিৎ এসে গেছে, তার মানে নিশ্চিত ইঙ্গিত যে আমাদের এবার শেষ করতে হবে আলোচনা। আজকে আমরা প্রায় 1.5 ঘন্টা 1 ঘন্টা 24 মিনিট আলোচনা করলাম। লাগলো সেটা না হয় খুবই ভালো, আলোচনাটা তো খুবই সমৃদ্ধ হয়েছে, আর বাকিও রয়ে গেল। বাকি তো থাকবে আমরা জানতামই, ওই জন্য আমরা 3 দিন রেখেছি।
আশা করা যাচ্ছে আমরা পরের দিন শেষ করে ফেলতে পারবো, কিন্তু আমাদের হাতে এরকম কোনো তাড়া নেই, আমাদের এরকম মানে বাঁধন নেই আর কি, মানে এখানে যাকে বলে গণতন্ত্রের একেবারে 100%ই থাকছে আর কি। যে যদি আগামীকালেও শেষ, আগামী মানে 14 তারিখ আছে, যারা শুনছেন তাদেরকে বিশেষভাবে আগামী আগামী না না ডক্টর সরকার 14ই ডিসেম্বর সোমবার দিনটা, হ্যাঁ 14ই ডিসেম্বর সোমবার রয়েছে। তো সেই দিনে সকলকে অনুরোধ করছি আপনারা আবার আসুন। আজকে যে প্রশ্নগুলো বাকি রয়ে গেল এবং সেগুলো নিয়ে পরের দিন আবার আলোচনা হবে, তাতেও যদি সব শেষ না হয় আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু আলোচনা আরো কিছু দীর্ঘ হবে, কারণ আজকে ইনফ্যাক্ট আরো কিছু প্রশ্ন এসছে, আমারও কয়েকটা প্রশ্ন রয়েছে, তো এইগুলো তো থাকবেই। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে বোধহয় আমাদের একটা বেশ কিছুদিন আলোচনাগুলো করতে হবে, কেননা আপনি যে বক্তব্যগুলো রাখছেন অনেকেই অনেক কিছু জানতো না, মানে আমাকে অনেক এক্ষুনি হোয়াটসঅ্যাপে অনেকে জানালেন যে এইরকম ভাবে এই ধরনের আলোচনা আমরা শুনিনি। আসলে আরেকজন খুব সুন্দর লিখেছে যে খবরের কাগজে তো আর এইরকম ধরনের আলোচনা এইভাবে পড়ি না, তার ফলে আগে যে প্রশ্নগুলো কখনো মনে উদয় হয়নি সেই সমস্ত প্রশ্ন মনে উদয় হয়েছে। তো আমি তাকে লিখলাম যে তো খুবই ভালো কথা, আপনার মনে প্রশ্ন উদয় হয়েছে, আপনি গণতন্ত্রের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মনে প্রশ্ন উদয় হওয়া, এবং মানুষের মনে যদি প্রশ্ন না উদয় হয় তাহলে ওটা ভক্ত সমাজ হয়ে যায়, গণতান্ত্রিক সমাজ আর থাকে না। তো সেই কারণের জন্য আমি আপাতত আমাদের প্রোগ্রাম রয়েছে আগামী 14 তারিখ, সকলকে আবার অনুরোধ করছি যে আপনারা আসুন ওই দিন, বাকি এই আলোচনাটা চলবে। আচ্ছা, আর শিজ্ঞান সান্যালের একটু অসুবিধে থাকলেও থাকতে পারে হয়তো 14 তারিখ, শিজ্ঞান দেখুক যদি কোনোভাবে এটাকে করতে পারে, বা বাকিদেরও অনুরোধ করব। আমার মনে হয় আজকের আলোচনাটা আমরা আপাতত এখানেই শেষ করলে ভালো হয় সময়ের দিক থেকে দেখতে গেলে আর কি। ঠিক আছে, ঠিক আছে, অফলাইনে কথা বলতেই পারি।